লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত লৌহে পরিণত হয়, পরে সেই জারিত লৌহ দেখো একটা অ্যানায়নকে গ্রহণ করে আবার বিজারিত লৌহে পরিণত হয়। এটা হচ্ছে কোষ ঝিল্লির বাইরের তলে হয় এইটুকু অংশ। আর ভিতরের অংশে কি হয়, ভিতরের অংশে দেখো জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে ফার্স্টে বিজারিত লৌহে পরিণত হয়, আবার যখন সে বিজারিত লৌহ ভিতরের তলে এসে ওই যে অ্যানায়নকে ছেড়ে দিয়ে আবার সে জারিত লৌহে পরিণত হয়। দেখছো এই জিনিসগুলো এখানে লিখছে, বুঝায় বুঝায় দিছি, একবারে জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আমি বুঝলাম না, আমরা আসলে এত সুন্দর একটা জিনিস পড়াচ্ছি, তোমরা দেখি একজন লিখতেছো লন্ডনে যাওয়ার ইচ্ছা, বিয়ে শাদী নিয়ে। আসলে এই জিনিসটা দেখো যে তোমাদের মধ্যে আসলে তাহলে সিরিয়াসনেসটা কোথায়। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তো সাইটোক্রোম পাম মতবাদ বা লুন্ডেগারের মতবাদ এটা তো অনেক ইম্পর্টেন্ট, এবং আমি শিওর বাংলাদেশের 99% স্টুডেন্ট এই মতবাদটা বুঝেই না, জারিত লৌহ বিজারিত লৌহ গুলায় ফেলে। এত সুন্দর করে তোমাদেরকে বুঝায় দিলাম, তোমরা দেখি কমেন্টে লিখতেছো বিয়ে শাদীর কথা। এটা আসলে নিজেরাই চিন্তা করো যে সিরিয়াসনেসটা কোথায়। মজা করার সময় একটা জিনিস, কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক পড়ানোর সময় হচ্ছে মজা করাটা কিন্তু অন্য জিনিস। আমরা তো ক্লাসে অনেক মজা করি, অনেক সখিনা জরিনার এক্সাম্পল দিই, তখন তোমরা মজা করতে পারো 2-1 মিনিট, কিন্তু আমি সেই কবে মজা করে অলরেডি একটা কত সুন্দর জিনিস পড়ায় ফেলছি এবং ইম্পর্টেন্ট টপিক, এর মাঝখানে তোমরা এগুলা করতেছো। তাহলে বলো ফোকাসটা কোথায়? ফোকাসটা তো এখন এখানে দিতে হবে। মেডিকেল পরীক্ষার ডেট দিয়ে দিছে, ঠিক আছে, হোক না সেটা 2 মাস পরে, তোমরা মনে করতেছো 2টা মাস আছে, 2 মাস ভালো সময়, কিন্তু এরকম ফোকাস নষ্ট করে যদি টাইম ওয়েস্ট করো তাহলে 2 মাসও আবার কোনো সময়ও না, পড়লে অনেক সময়, 2 মাস না পড়লে কোনো সময়ই না। সো এখন থেকে সিরিয়াসলি পড়ো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আই হোপ আমরা বুঝতে পারতেছি। তাহলে দেখছো এভাবে ভেতরের দিকে যে অ্যানায়ন জমা হতে থাকে, তাহলে দেখো লুন্ডেগারের মতবাদে যে ক্যাটায়ন শোষণ হচ্ছে নিষ্ক্রিয়ভাবে হচ্ছে তোমার শোষিত হয়। কেন হয় আমরা কিন্তু সব বলে ফেলছি। সো আই গেস পুরো জিনিসটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এবার আসো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তাহলে এখন আমাদেরকে যে জিনিসটা পড়ানো লাগবে সেটা হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আচ্ছা, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা হচ্ছে আমরা একটু দেখি। ওকে, তাহলে এই মতবাদে হচ্ছে আমরা একটু দেখি। তাহলে আধুনিক ধারণায় কোষ ঝিল্লির উভয় দিকে একটা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টির মাধ্যমে আয়নগুলো হচ্ছে তোমার কোষের ভিতরে স্থানান্তরিত হয়। এই আধুনিক মতবাদ অনুসারে আয়ন হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরের দ্রবণে হচ্ছে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে। আমরা পড়াচ্ছি দেখো। তাহলে আধুনিক ধারণায় কোষ ঝিল্লির উভয় দিকে একটা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা, নতিমাত্রা মানে কি, গ্রেডিয়েন্ট মানে কি, পার্থক্য, মানে একটা চার্জের পার্থক্য তৈরি হয়। তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতর থেকে বাইরে স্থানান্তরিত হয়। আচ্ছা, এখন আসো ধারণা করা হয়, চলো এই মতবাদটায় আসলে কি হয় চলো আমরা একটু দেখাই। এই মতবাদে ফার্স্টে যেটা হয় আমি একটু সরাসরি এখান থেকেই বুঝাই। এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এটা হচ্ছে কোষের ভিতরের দিক, এটা হচ্ছে কোষের বাইরের দিক, আর এটা হচ্ছে তোমার মনে করো কোষ ঝিল্লি। তাহলে এটা কি, কোষ ঝিল্লি। তাহলে এটা যদি কোষ ঝিল্লি হয়, এটা হচ্ছে কোষের ভিতরের দিক, এটা হচ্ছে তোমার কোষের বাইরের দিক। আচ্ছা, তাহলে কোষের ভিতরের দিক আর এটা হচ্ছে তোমার আলটিমেটলি কি, কোষের বাইরের দিক। আচ্ছা, এখন আসো, তাহলে ফার্স্টে যেটা হয় কোষের ভিতরের দিকে এটিপিএস নামক একটা এনজাইম আছে, ঠিক আছে? কোষের ভিতরের দিকে একটা এনজাইম আছে, সেই এনজাইমটাকে বলা হয় এটিপিএস এনজাইম। এটিপিএস, এটিপিএস এনজাইম। সেই এটিপিএস এনজাইম একটা এটিপিকে হচ্ছে ভেঙে ফেলে। এটিপিকে ভেঙে ফেললে আমরা সবাই জানি যে এটা এডিপি এবং অজৈব ফসফেটে পরিণত হয়। আর যখনই তুমি একটা এটিপিকে ভাঙবা সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে লাথি মেরে হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটনকে কোষের ভিতর থেকে বাইরে বের করে দেওয়া হয়। বুঝছো? তাহলে এটিপিএস এনজাইম অ্যাক্টিভেট হয়ে প্রথমে এটিপিকে ভেঙে এডিপি এবং অজৈব ফসফেটে পরিণত করে। এটিপিকে ভাঙার কারণে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে একটা হাইড্রোজেন আয়নরে কোষের ভিতর থেকে হচ্ছে বাইরে বের করে দেওয়া হয়। হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে প্রোটন, প্রোটনকে কোষের ভিতর থেকে বাইরে বের করে দেওয়া হয়। আচ্ছা, এরকম করে হাইড্রোজেন আয়নকে যখন কোষের ভিতর থেকে হচ্ছে বাইরে বের করে দেওয়া হয় তখন একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে হাইড্রোজেন আয়নের চার্জ কি, পজিটিভ। তার মানে আমরা কি করতেছি এখানে, পজিটিভ চার্জকে ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার কারণে ভিতরে তোমার পজিটিভ চার্জের কমে যাচ্ছে, কারণ পজিটিভ চার্জকে ভিতর থেকে বাইরে বের করে দিচ্ছি। তাহলে ভিতরের পজিটিভ চার্জ কমে যাচ্ছে আর বাইরের পজিটিভ চার্জ হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে ভিতরের পজিটিভ চার্জ কম, বাইরের পজিটিভ চার্জ বেশি, তাহলে এখানে চার্জের হচ্ছে একটা পার্থক্য তৈরি হয়। চার্জের একটা পার্থক্য তৈরি হয় যাকে বলা হয় ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট মানে চার্জের একটা পার্থক্য তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। আবার খেয়াল করো, হাইড্রোজেন আয়ন যখন
বাইরে বের হয়ে যাচ্ছে, তার মানে বাইরে হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ যেখানে বেশি হয় সেখানে পিএইচ কমে যায়, তার মানে তখন বাইরের দ্রবণে পিএইচ কমে যায়। আর ভিতরের কোষের ভিতরের দ্রবণটায় দেখো হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে, তাহলে কোষের ভিতরে যদি হাইড্রোজেন আয়ন কমে যায় তাহলে কোষের ভিতরে হচ্ছে পিএইচ বেড়ে যায়। তার মানে এখানে পিএইচ এরও কিন্তু একটা ঘাটতি হয়, যে কোষের ভিতরে হাইড্রোজেন কমে যাচ্ছে তার মানে পিএইচ বেড়ে যাচ্ছে, আর কোষের বাইরে হচ্ছে হাইড্রোজেন বেড়ে যাচ্ছে তার মানে পিএইচ কমে যাচ্ছে। তাহলে এখানে পিএইচ এরও কিন্তু একটা ঘাটতি হয়, এটাকে তোমার বলা হয় কেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় আর একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়, এই দুইটাকে একত্রে তোমার বলা হয় হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে একটা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট বা চার্জের একটা পার্থক্য তৈরি হয়, আবার কেমিক্যাল গ্রেডিয়েন্ট বা পিএইচ এর একটা পার্থক্য তৈরি হয়, এই দুইটাকে তখন একত্রে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। আর যখন এই প্রোটন মোটিভ ফোর্সটা যখন তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যখন সৃষ্টি হয়, মানে প্রোটন মোটিভ ফোর্স যখন তৈরি হয়, তখন ওই কোষ ঝিল্লির মধ্যে যে প্রোটিনগুলো থাকে বাহক হিসেবে কাজ করে, যারা আয়নকে বহন করে, সেই বাহক প্রোটিনগুলো হচ্ছে সক্রিয় হয়। এই বাহক প্রোটিনগুলো ইলেকট্রোমোটিভ ফোর্স বা প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার পরে এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়ে তারা ক্যাটায়নকে হচ্ছে বহন করে বাইরের দ্রবণ থেকে হচ্ছে ভিতরে নিয়ে আসে। অর্থাৎ এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স যখন তৈরি হয় তখন কোষ ঝিল্লির মনে করো যে ক্যাটায়নগুলো আছে, ঠিক আছে, মানে কোষ ঝিল্লির যে বাহক প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়, প্রোটিনগুলো অ্যাক্টিভেট হয়ে তারা একটা ক্যাটায়নকে হচ্ছে বাইরে থেকে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে নিয়ে আসে। আর ক্যাটায়নকে যখন বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসে তো বুঝতেই পারতেছো ভিতরে তখন আস্তে আস্তে আবার পজিটিভ চার্জ বেড়ে যায়, তো পজিটিভ চার্জের ঘাটতিকে পূরণ করার জন্য তখন আবার একটা নেগেটিভ চার্জকেও সে আনার চেষ্টা করে, অর্থাৎ একটা অ্যানায়নকেও আনার চেষ্টা করে। এই সুযোগটাই নেয় হচ্ছে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন হচ্ছে বেহায়া, তোমার এক্সের মতো, তুমি তোমার জীবন থেকে তাকে বাইরে বের করে দিছো, কিন্তু সে আবার তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করতেছে। তো হাইড্রোজেন কোনোভাবেই ভিতরে ঢুকতে পারতেছে না। পরে দেখা যায় একটা সুযোগ আছে, কোন সুযোগ, যে প্রোটন মোটিভ ফোর্স অ্যাক্টিভ হওয়ার কারণে আমার বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়েছে, অ্যাক্টিভেটেড হয়ে তারা একটা ক্যাটায়নকে বাইরে থেকে হচ্ছে ভিতরে আনতেছে। তো যখন তারা একটা ক্যাটায়নকে বাইরে থেকে হচ্ছে তোমার এরকম ভিতরে যখন নিয়ে আসে তখন কি হয় বলো? বাইরে থেকে হচ্ছে ভিতরে যখন নিয়ে আসে তখন যেটা হয়, ভিতরের পজিটিভ চার্জ বেড়ে যাবে। তো ভিতরের পজিটিভ চার্জ বেড়ে গেলে সেই পজিটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য একটা নেগেটিভ চার্জ অ্যানায়নও একটু পরে প্রবেশ করবে। এটা হাইড্রোজেন বুঝতে পারে যে একটু পরে কিন্তু অ্যানায়নও যাবে, ও বুঝতেছে যে ক্যাটায়নরা যখন ও নিছে, আমি তো জানি যে ওর একটু পরে পজিটিভ চার্জ বেড়ে যাবে, সেটাকে ব্যালেন্স করার জন্য তো আবার অ্যানায়নকে নিবে। তো হাইড্রোজেন এই সুযোগটাই নেয়। তো হাইড্রোজেন তখন অ্যানায়নের সাথে চুক্তি করে যে অ্যানায়ন ভাই, তোমারও তো একটু পরে ভিতরে ডাকবেও, কিন্তু তোমার সাথে আমারও নিও, এমনভাবে নিবা যাতে বুঝতে না পারে, ঠিক আছে? তো অ্যানায়নের সাথে চুক্তি করে এবং অ্যানায়ন রাজি হয়। অ্যানায়ন রাজি হওয়ার কারণে পরবর্তীতে হচ্ছে এই বাহক প্রোটিন, এটা তো গাধা, ও তো বুঝে না, ও অ্যানায়নকে আনতে গেছিল, ও অ্যানায়নের পাশাপাশি ওর অ্যানায়নের দোস্ত হাইড্রোজেনও ভিতরে ঢুকায় নিয়ে দেয়, ঠিক আছে? তাহলে অ্যানায়নের পাশাপাশি সে হাইড্রোজেনকেও মনে করে যে তার বন্ধু, এই জন্য এই দুইটার একসাথে হচ্ছে বাহক প্রোটিন আবার হচ্ছে ভিতরে ঢুকায় দেয়। তো এতে করে কি হয়? এতে করে দেখো অ্যানায়নটা তো ভিতরে ঢুকতেছে, অ্যানায়নের সাথে কে ঢুকতেছে? হাইড্রোজেন আয়ন বা প্রোটন ঢুকতেছে। তাহলে এই প্রক্রিয়াতে প্রোটন এবং অ্যানায়ন একসাথে পরিবহন হয়ে ভিতরে ঢুকলো না, একসাথে পরিবহন হয়ে ভিতরে ঢুকলো। তাহলে ইংলিশে কোনো কিছু একসাথে পরিবহন হওয়াটাকে বলা হয় কো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে পরিবহন, কো মানে একসাথে, ওই যে কো পাইলট মানে কি? যারা একসাথে বিমান চালায়, দেখবা বিমান কিন্তু সবসময় দুইজন পাইলট মিলে চালায়, একজন মেইন পাইলট আর একজন কিন্তু সহকারী পাইলট বা কো পাইলট থাকে। কো মানে একসাথে। তাহলে এই পদ্ধতিতে দেখো তোমার অ্যানায়ন এবং প্রোটন মানে হাইড্রোজেন আয়নটা, এই দুইটা কিন্তু একসাথে পরিবহন হচ্ছে, তার মানে কো ট্রান্সপোর্ট হচ্ছে। এই জন্য এই মতবাদটাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। অর্থাৎ এই মতবাদে প্রোটন এবং অ্যানায়নটা একসাথে পরিবহন হচ্ছে বা কো ট্রান্সপোর্ট হচ্ছে, এই জন্য এই মতবাদটা তোমার বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তো এর মাধ্যমে অ্যানায়নটাও ভিতরে ঢুকে, প্রোটন বা হাইড্রোজেন আয়নটাও ভিতরে ঢুকে, ব্যাস খনিজ লবণ হচ্ছে এইভাবে পরিশোষণ হয়। তার মানে যেই হাইড্রোজেনটা আগে ছিল সেটাও ভিতরে ঢুকছে, আর এইসব কাহিনী কইরা আলটিমেটলি কিন্তু ক্যাটায়নও ভিতরে ঢুকাইছে, আবার অ্যানায়নকে হচ্ছে ভিতরে প্রবেশ করাইছে। তো এইভাবে হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে তোমার পরিশোষণ হয়। ওকে, ঠিক আছে, তাহলে কি বুঝতে পারতেছো?
তাহলে আই গেস পুরো জিনিসটা হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, চার্জের সমতা হয়, মানে পজিটিভ নেগেটিভ চার্জের ব্যালেন্স তৈরি করে, ভারসাম্য তৈরি করে। তাহলে কি বুঝছো? এবং এই মতবাদটাকে কেন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বলে, আই হোপ ক্লিয়ার। যেই মতবাদে দেখো এই হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন এবং অ্যানায়ন হচ্ছে একসাথে ভিতরে ঢুকতেছে, একসাথে পরিবহন হচ্ছে। তো ইংলিশে একসাথে পরিবহন, ট্রান্সপোর্ট মানে পরিবহন, আর একসাথে মানে হচ্ছে কো। তাহলে প্রোটন এবং অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হচ্ছে, এই জন্য এটারে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বলে। একবার ইজি। ওকে, তাহলে এই ধারণাটা পিটার মিচেলের কেমিওসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা কোন মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? পিটার মিচেলের কেমিওসমোটিক মডেলের ভিত্তিতে হচ্ছে প্রতিষ্ঠিত। শেষ। দেখছো কত কঠিন কঠিন দুটো জিনিস পড়ায় ফেলছে, একবারে বেসিক ক্লিয়ার। যাদের গ্যাপ কাভার ছিল, যাদের গ্যাপ ছিল এইচএসসিতে, তাদেরও কিন্তু গ্যাপ কাভার হচ্ছে। সো আমরা কিন্তু এত ডিটেলসে তোমাদেরকে পড়ায় ভাই, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস এটা, এইভাবে পড়ায় তোমাদের গ্যাপ কাভার করে মনে রাখতেছি। এইভাবে পড়ো, এখন দেখবে তোমার মুখস্থ করা লাগবে না, পুরো কনসেপ্টটা তোমার মাথায় ঢুকে গেছে। তুমি এমনিতে এটা পরীক্ষায় এমসিকিউ আসলে তুমি পারবা মেডিকেলে। কিন্তু এটাই দেখবা যে অনেক, মানে প্রায় সব জায়গাতেই স্কিপ করে, বলবে এটা বোঝা লাগবে না, একটু এই লাইনটা মনে রাখবা। মনে রেখে তুমি কয়টা জিনিস মনে রাখবা? আমার কথা এইখানেই। তোমরা ভাবতেছো কি, তোমরা ভাবো কি যে আমি তো একটা চ্যাপ্টার এখন পড়তেছি, একটা চ্যাপ্টার পড়তে গেলে তো ভাই অল্প পড়া, ওই অল্প পড়া তো ভাই না বুঝে মুখস্থ করা যায়। কিন্তু আসল পরীক্ষার হলে তুমি চিন্তা করো, 55টা চ্যাপ্টার, সাথে জিকে ইংলিশ তোমাকে মাথায় নিয়ে যাওয়া লাগতেছে। সো এত এত হাজার হাজার লাখ লাখ তথ্য যখন তুমি না বুঝে মুখস্থ করবা, 55টা চ্যাপ্টার একসাথে যখন তুমি না বুঝে মুখস্থ কইরা মাথায় নিয়ে যাবা, সাথে জিকে ইংলিশ নিয়ে যাবা, তুমি পরীক্ষার হলে কয়টা তথ্য তখন তুমি মুখস্থ রাখতে পারবা? কারণ তুমি তো না বুঝে মুখস্থ করছো, একটু এদিক সেদিক তো হবেই। তখন তুমি প্যাচ লাগায় ফেলবা যে সাইটোক্রোম পাম্প মতবাদে কি হাইড্রোজেন শোষণ হয় নাকি, মানে উল্টাপাল্টা প্যাচ লেগে যাবে, তখন দেখবা উল্টাপাল্টা লেগে গেছে সব। এই জন্য লজিক দিয়ে যতটুকু পারা যায় মনে রাখতে পারলে তোমার মুখস্থবিদ্যার উপরে চাপ কমবে। মুখস্থবিদ্যার উপরে চাপ কমলে হাজার হাজার লাখ লাখ তথ্য তোমার যদি মুখস্থ না করা লাগে, তোমার জন্য ব্রেনের উপর প্রেশারও কম হবে, তুমি পরীক্ষার হলে ভালো করতে পারবা। এমনকি তুমি যদি ভুলেও যাও, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি অপশন বাদ দিয়ে অ্যান্সার করতে পারবা, যে না এটার অপশন এটা হবেই না, কারণ তুমি তো বুঝছো জিনিসটা, এটার অপশন এটা হবে না। অপশন বাদ দিয়েও তুমি আইডিয়া করে দাগাইলেও দেখবা যে অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার হয়ে গেছে তোমার। এইটা হচ্ছে কাহিনী। এই জন্য বারবার বলি যে ডিটেলসে লজিক দিয়ে পড়ো, কোনো লস নাই। আমরা সেকেন্ডবার তোমাদের আবার রিভিশন দেওয়া হবে, ফাইনাল রেডি ফর মেডি ক্লাস নিব, ওইখানে আমরা লজিক ছাড়া খালি মুখস্থবিদ্যার উপরে গুরুত্ব দিব। কিন্তু একবার পুরাটা পড়ায় নিলে, সব যেহেতু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াইছি, তখন তোমাদের মুখস্থ করতে অনেক ইজি হবে। তখন আমি বলে দেবো এই লাইন আসবে, এই লাইন আসবে। তখন দেখবা ফাঁকিবাজি কারে বলে, তখন তোমরা বলবা যে আমাদের ফাঁকিবাজি ক্লাসগুলা, ফাঁকিবাজি রিভিশন ক্লাসগুলোও দেখবা যে হচ্ছে যে কি বলে অন্য জায়গার হয়তো বা ইসের মতো, মেইন ক্লাসের মতো মনে হবে। যারা অন্য জায়গায় মেইন ক্লাসে যা পড়ায় হাত ভাইরা হচ্ছে ফাঁকিবাজি করে ওটা পড়ায়, আর বাকিটা তো তাহলে বুঝতেই পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট। রিভিশন ক্লাসটা একটু ফাঁকিবাজি হবে। ফাঁকিবাজি বলতে ওই সেন্স, ওখানে আমরা সব পড়াবো না যে এই লাইন আসবে, এই লাইন আসবে, এটা আসবে, এই লাইনটা পড়বা, এই ছকটা পড়বা, এটা মনে রাখবে এই ট্রিক্স দিয়ে, এটা একটু ইজি হবে, এটা এমনি পড়বা, দ্যাটস ইট। রিভিশন ক্লাস তো এইগুলাই। কিন্তু এইটাই দেখবা যে অন্য জায়গায় সব সময় এইটাই পড়ায়, প্রথম থেকে এইভাবে পড়াইছে, মুখস্থবিদ্যার উপরে জোর দিয়েছে। কিন্তু 55টা চ্যাপ্টার একসাথে মুখস্থ করলে তুমি পারবা না পরীক্ষায়। আমরা যারা ঢাকা মেডিকেলে চান্স পাইছি, আমি এইটুকু তোমাকে বলতে পারি, আমাদের প্রত্যেকের বেসিক লেভেল ভালো ছিল। আমরা কেউ কিন্তু দুর্বল বেসিক দিয়ে কিন্তু আসলে চান্স পাই না। আমি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি যদি টপ রেজাল্ট করতে চাও, টপ বলতে দেখো তোমার তো টার্গেট থাকবে টপ রেজাল্ট করাই। তুমি কি শুরু থেকে টার্গেট নিবা যে কোনো মতে একটা সরকারি মেডিকেলে সিট পাইলেই হবে, এরকম টার্গেট নিয়ে যারা আগাও তাদের দেখবা যে কোনো মতে সিটও পাবা না। যাদের টার্গেট থাকবে একবারে টপ লেভেলের কিছু করা, তারা যদি টপ লেভেলটা মিসও হয়, তাও একটা না একটা সরকারি মেডিকেলে ইনশাল্লাহ চান্স পাবা। এইভাবেই তো তুমি পড়বা। সো যারা চান্স পায় ওদের বেসিক লেভেল কিন্তু নর্মাল স্টুডেন্টদের থেকে অনেক ভালো থাকে। এটা কিন্তু সব ছাত্রছাত্রীরাই স্বীকার করে। যারা এই যে দেখো 22 ব্যাচে যারা চান্স পাইছে, আমার কথা বিশ্বাস না হলে তোমরা তুরাবের কথা শুনতে পারো। তুরাব হচ্ছে 22 ব্যাচে চান্স পাইছে এই যে এই বছর। তোর কথাই শুনো, ও তো সারা বাংলাদেশে 30তম হয়েছে। তোর কাছে শুনো যে ও কীভাবে এগুলো পড়ছিল লজিক দিয়ে। যারা একবারে টপ লেভেলের স্টুডেন্ট, তারা কখনো হচ্ছে তোমার বেসিক ছাড়াই মুখস্থবিদ্যা দিয়ে কিন্তু অত টপ হইতে পারে না। আমি সেইভাবেই পড়াচ্ছি যে যতটুকু পারো এইভাবে পড়তে হবে। ওকে, তো এই জন্য ডিটেলস পড়তে বলি। তোমরা ভাবো যে বাদ দিয়ে পড়বে, এটা আসবে না, এটা তুমি মনে রাখতে পারবা না। আমিও জানি এই লাইন থেকে আসবে না। দেখবা যে দিন শেষে এখানে আসবে পিটার মিচেলের কেমিওসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এগুলো আমরা রিভিশন ক্লাসে এইটাই পড়াবো। কিন্তু কেন সব ডিটেলসে পড়তে বলি? কারণ ডিটেলসে না পড়লে তুমি মুখস্থ রাখতে পারবে না, তোমার কঠিন হবে। এবং প্রশ্ন, এটা অ্যাডমিশন পরীক্ষা, তো অ্যাডমিশনে একবারে প্রেডিক্টেবল কিন্তু প্রশ্ন হয় না। এই বছর দেখো এইচএসসি পরীক্ষা উল্টাপাল্টা প্রশ্ন করছে। তুমি সেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন রে এত শিওর তুমি কিভাবে যে তুমি একটা লাইন পড়বা, ওই লাইন থেকেই প্রশ্ন আসবে? এত শিওরটা আমিই না। আমি 7 বছর ধরে পড়াচ্ছি, আমি এখন তোমাদেরকে গ্যারান্টি দিতে পারতেছি না যে কোন লাইন থেকে প্রশ্ন আসবে। আমরাও এখন বলে দিই যে ভাই সবই পড়ো, সবচেয়ে সেফ।
কারণ উল্টাপাল্টা প্রশ্ন হয়। সো আমরা যেখানে দেখতেছি এত এক্সপিরিয়েন্স টিচাররা গ্যারান্টি দিতেছি না, দেখি যে পরীক্ষায় দেয় না স্টুডেন্টরা, তারাই আমার উল্টা শিখাইতেছে ভাই এত ডিটেলস লাগবে না, এডি মনে রাখলে হয়, হুদাই এত কিছু পড়াচ্ছেন। আমি ভাবি যে ভাই এত পরীক্ষা না দিয়ে সে আমার থেকে বেশি বুঝে ফেলতেছে। অ্যাডমিশন এরকম না, আর অ্যাডমিশনের সিটের একটা ব্যাপার আছে ভাই, যদি সবাই পরীক্ষাতে 90 পায়, তুমি 89 পেয়েও তো চান্স পাবা না, বুঝতে হবে। কিন্তু এটা তো এইচএসসিতে প্লাস পাওয়ার মতো না যে কোনো মতে 80 পাইলাম আমার প্লাস হয়ে গেল। এখানে হচ্ছে সিটের একটা ব্যাপার আছে। 1 লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দিয়ে যদি 90 পায়, তাহলে তুমি 89 পায়াও তোমার চান্স হবে না। তুমি কি বুঝতেছো এই জিনিসটা? তাহলে তোমার এখানে 1 লাইন বেশি হলেও সবার থেকে পড়তে হবে, এটা তো বুঝতে পারতেছো, তাই না? এই জন্য আচ্ছা, তাহলে এবার আসলে লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন বাহক মতবাদ দেখো, এটা হচ্ছে বেনেট ক্লার্ক। বেনেট ক্লার্ক নামক হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি মনে করছে যে লেসিথিন নামক এক প্রকারের ফসফোলিপিড আছে। ফসফোলিপিড কি? এমন একটা লিপিড যেই লিপিডের সাথে হচ্ছে ফসফেট মূলক যুক্ত আছে। যে লিপিডের সাথে ফসফেট মূলক যুক্ত আছে তাকে ফসফোলিপিড বলে। লেসিথিন নামক ফসফোলিপিড হচ্ছে এখানে আয়ন বাহক হিসেবে হচ্ছে কাজ করে। তাহলে লেসিথিন নামক একটা ফসফোলিপিড আছে যেটা এখানে কি করে, আয়ন বাহক হিসেবে হচ্ছে তোমার কাজ করে। তাহলে লেসিথিন কি করে? লেসিথিন হচ্ছে তোমার কোষ ঝিল্লির বাইরের তলে অ্যানায়ন এবং ক্যাটায়নকে হচ্ছে গ্রহণ করে একটা যৌগ তৈরি করে সেটাকে ভিতরের দিকে নিয়ে যায়। পরে যৌগটা হচ্ছে ভিতরের দিকে হচ্ছে কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিডে হচ্ছে ভেঙে গিয়ে আয়ন দুইটাকে হচ্ছে মুক্ত করে, এবং এখানে এটিপি হচ্ছে এই শক্তির যোগান দেয়। মানে ব্যাপারটা এরকম, এটা খুবই ইজি। বেনেট ক্লার্ক নামক একজন বিজ্ঞানী লেসিথিন বাহক মতবাদ এই ধারণাটা হচ্ছে দিছে। এই ধারণাটাই হচ্ছে, মনে করে এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষের ভিতরের দিক, আর এটা হলো কোষের বাইরের দিক। তাইলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে লেসিথিন নামক এক প্রকারের ফসফোলিপিড আছে। লেসিথিন হচ্ছে এক প্রকারের ফসফোলিপিড, তার মানে এটা এমন একটা লিপিড যার সাথে হচ্ছে ফসফেট যুক্ত আছে। এই লেসিথিনটা হচ্ছে এখানে বাহক হিসেবে কাজ করে। সে যে বাইরে থেকে হচ্ছে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নের সাথে যুক্ত হয়, ধরো এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, সে বাইরে যে একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে। এই লেসিথিন বাইরে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে, পরে সেই যৌগটাকে হচ্ছে সে ভিতরের দিকে নিয়ে আসে, কোষের ভিতরে নিয়ে আসে। ভিতরে নিয়ে আসার পরে ওই যৌগটা হচ্ছে ভেঙে যায়। যৌগটা ভেঙে যে কোলিন হচ্ছে এক প্রকারের যৌগ। এগুলো উপরের ক্লাসে পড়বা, মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়বা। কোলিন কি, এগুলো আমরা মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ছি, সমস্যা নাই। তো ভিতরের এই যৌগ তৈরি করার পরে সে ভিতরে যে সে নিজে হচ্ছে কোলিন ও ফসফোটাইডিক অ্যাসিডে হচ্ছে ভেঙে যায়। এটাও এক ধরনের যৌগ, কোলিন ও ফসফোটাইডিক। কোলিন ও ফসফোটাইডিক অ্যাসিডে ভেঙে যায়, সাথে হচ্ছে ওই যে ক্যাটায়ন এবং অ্যানায়নটা হচ্ছে মুক্ত হয়ে যায়, এবং সেই ক্যাটায়ন এবং অ্যানায়নটা মুক্ত হয়ে যে কোষের ভিতরে চলে আসছে। শেষ, এইভাবে খনিজ লবণ পরিশোষণ হয়। তাহলে এই মতবাদে বাহক হিসেবে কাজ করতেছে লেসিথিন, এই জন্য এটাকে বলা হয় লেসিথিন বাহক ধারণা বা লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। এই মতবাদের প্রবক্তা হচ্ছে বেনেট ক্লার্ক। আর এখানে শক্তি লাগে, বুঝতেই পারতেছো, শক্তির যোগান আসে কোথা থেকে? এটিপি থেকে। এটিপি হচ্ছে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তাহলে আমাদের সক্রিয় পরিশোষণ হচ্ছে আমাদের শেষ। এবার আসো নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণের মধ্যে বুঝতেই পারতেছো নিষ্ক্রিয় মানে কি? এখানে কোনো ধরনের শক্তি খরচ হবে না, কোনো বিপাকীয় শক্তি খরচ হবে না। তাহলে দেখো, যেই পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না, ওই যে বুঝতেই পারতেছো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না, সেই পরিশোষণই হলো নিষ্ক্রিয় পরিশোষণ। আর যেহেতু এখানে কোনো বিপাকীয় শক্তির দরকার হয় না, তাহলে এখানে শ্বসন হার এটা হচ্ছে স্বাভাবিক থাকে। আচ্ছা বলো তো, কেন এখানে শ্বসন হার হচ্ছে স্বাভাবিক থাকে? কারণ এখানে কোনো শক্তি খরচ হচ্ছে না, সো এক্সট্রা তোমার কোনো শক্তি লাগতেছে না। তো এক্সট্রা শক্তি না লাগলে এখানে এক্সট্রা শ্বসনের কি কোনো দরকার আছে? এক্সট্রা শ্বসনের কোনো দরকার নাই, এই জন্য শ্বসন হার নর্মাল থাকে। তাহলে এতে শ্বসন হার স্বাভাবিক থাকে। নিষ্ক্রিয় পরিশোষণের 4টা মতবাদ আছে। এই 4টা মতবাদকে একটু নামগুলো মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় নাম আসে যে নিচের কোনটা সক্রিয় লবণ পরিশোষণ মতবাদ বা নিচের কোনটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। তো সক্রিয় পরিশোষণ মতবাদটা তোমরা মনে রাখতে পারো এইভাবে, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদটা এইভাবে মনে রাখতে পারো, আবদ্ধ ডোবা। আবদ্ধ ডোবা, দেখো আমি বলে দিচ্ছি। আতে আয়ন বিনিময় মতবাদ, আতে হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, আবদ্ধ। বতে হচ্ছে ব্যাপক প্রবাহ, ডোতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, আর বতে হচ্ছে ব্যাপন মতবাদ। 4টা মতবাদ। আতে হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, একটাতে হচ্ছে ব্যাপন মতবাদ, একটাতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। তার মানে আয়ন বিনিময় মতবাদ, ব্যাপন মতবাদ, ডোনান সাম্যাবস্থা আর হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। এই 4টা হচ্ছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ। তাহলে এই 4টা বাদে বাকি সবকিছু হচ্ছে তোমার সক্রিয় পরিশোষণ। তাহলে এই 4টা বাদে আর কি কি আছে? এই 4টা বাদে তোমার আছে হচ্ছে কি কি আছে বলো?
লুন্ডেগারের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর এটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। এই তিনটা হচ্ছে তোমার সক্রিয় পরিশোষণ। তাহলে এই চারটা বাদে বাকিগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণ, আর এই চারটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় পরিশোষণ। ঠিক আছে, ওকে। তাহলে এই চারটা মনে রাখতে পারলে ছন্দ দিয়ে বাকি এইটার বাইরে যা থাকবে এটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, এমনিও পারবা পরীক্ষায় আসলে। আচ্ছা, এবার আসো ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদ তো তুমি বুঝতেই পারতেছো, যদি এরকম হয় যে উদ্ভিদের মূলের ভিতরে যে কোষরস আছে সেই কোষরসের যে আয়নের ঘনত্ব যদি মাটির দ্রবণে অবস্থিত আয়নের ঘনত্ব হতে কম হয়, তাহলে আয়নটা অটোমেটিক কিন্তু মাটির দ্রবণ হতে ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে কোষরসে প্রবেশ করে। এটাই হচ্ছে ব্যাপন মতবাদ, একবার ইজি। মানে ব্যাপারটা এরকম, আগেরবার দেখো, এবার যদি কোনো কারণে এরকম হয় যেটা হচ্ছে উদ্ভিদের মূল, এটা একবার ইজি, তুমি বুঝতেই পারতেছো। ধরো এটা হচ্ছে উদ্ভিদের মূল, তাহলে মূলের ভিতরে যে কোষরস আছে, ধরো এবার সেই কোষরসের ভিতরে লবণের পরিমাণ হচ্ছে অনেক কম, আর বাইরে মনে করো লবণের পরিমাণ হচ্ছে অনেক বেশি। তাহলে কোষরসের ভিতরে লবণের পরিমাণ কম আর বাইরে হচ্ছে লবণের পরিমাণ হচ্ছে অনেক বেশি, তাহলে বলো কি হবে? তাহলে যেটা হবে অটোমেটিক কিন্তু এখন বেশি থেকে কমের দিকে আসবে, এখন আর তোমার কিছুই করা লাগবে না, অটোমেটিক আসবে। তাহলে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণ, অর্থাৎ মূলের ভিতরে হচ্ছে লবণ চলে আসবে। তাহলে এটা এই মতবাদটাকে কি বলে? ব্যাপন মতবাদ। তাহলে তখন ব্যাপন প্রক্রিয়াতে বেশি ঘনত্বের লবণ থেকে কম ঘনত্বের লবণ, অর্থাৎ কোষরসের ভিতরে অটোমেটিক লবণ চলে আসবে। এখানে তোমার কোনো শক্তি খরচ করা লাগবে না, কিছু করা লাগবে না, কারণ সে অটোমেটিক আসবে। এই মতবাদকে তোমার বলা হয় ব্যাপন মতবাদ। এই জন্য ব্যাপন মতবাদ হচ্ছে একটা নিষ্ক্রিয় মতবাদ, কারণ এখানে শক্তির কোনো দরকার নেই। এই মতবাদের প্রবক্তাকে হোপ অ্যান্ড স্টিভেন্স। তাহলে ব্যাপন মতবাদ কোন দুজন বিজ্ঞানীর দেওয়া? নামগুলো একটু মুখস্থ রাখতে হবে, হোপ এবং স্টিভেন্স। আচ্ছা, এবার আসো হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। তাহলে যে আবদ্ধ ডোবা, আতে আয়ন বিনিময় মতবাদ। আচ্ছা, আয়ন বিনিময় মতবাদ বা আয়ন এক্সচেঞ্জ থিওরি। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে উদ্ভিদ মূলের কোষ রস হতে, উদ্ভিদ মূল, হ্যাঁ, তাহলে উদ্ভিদ মূলের কোষ রস হতে হাইড্রোজেন আয়ন বাইরের দ্রবণে হচ্ছে নির্গত হয়, তখন কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাইরের দ্রবণ হতে হচ্ছে তোমার ক্যাটায়ন হচ্ছে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। একইভাবে হচ্ছে হাইড্রক্সিল আয়নের বিনিময়ে অ্যানায়ন যেমন Cl- হচ্ছে কোষ রসে প্রবেশ করে। এই আয়ন এক্সচেঞ্জ বলতে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের বদলে মানে পরিবহন হয়। মানে ব্যাপারটা খুব সিম্পল। ধরো ব্যাপারটা এরকম হয়েছে যে উদ্ভিদের যে মূল, সেই মূলের কোষের যে কোষ ঝিল্লি, হ্যাঁ, এখানে অনেক কোষ রস আছে, সেই কোষ রসের মধ্যে অনেক বেশি পরিমাণে কি আছে? পানি আছে। তো কোষ রসের ভিতরে যে পানি আছে অনেক সময় সেই পানি ভেঙে যায়, পানি ভেঙে যে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। সো তখন যেটা হয়, এই হাইড্রোজেন আয়নটা কোষ রস থেকে বাইরে চলে যায়। তাহলে ভিতর থেকে যখন এরকম পজিটিভ চার্জ বাইরে চলে যায়, ভিতরে হচ্ছে পজিটিভ চার্জের ঘাটতি হয়। তো সেই পজিটিভ চার্জের ঘাটতি পূরণ করার জন্য তখন বাইরে থেকে আরেকটা পজিটিভ চার্জ, যেমন ধরো পটাশিয়াম আয়ন হচ্ছে ভিতরে প্রবেশ করে, মানে চার্জের সমতা রক্ষা করার জন্য। যে ভিতর থেকে পজিটিভ চার্জ হিসেবে হাইড্রোজেন বাইরে বের হয়ে গেল, তাহলে ভিতরে একটা পজিটিভ চার্জের ঘাটতি হইলো, সেই চার্জের সমতা বা চার্জের ব্যালেন্স রক্ষা করার জন্য তখন আরেকটা পজিটিভ চার্জ মানে পটাশিয়াম হচ্ছে ভিতরে প্রবেশ করে, তাহলে আয়ন বিনিময় হয়। সেমভাবে ভিতর থেকে কোনো কারণে মনে করো হাইড্রক্সিল বাইরে বের হয়ে গেল, তাহলে হাইড্রক্সিল বাইরে বের হয়ে যাওয়া মানে ভিতরে হচ্ছে নেগেটিভ চার্জ কমে যাওয়া, তাহলে সেই নেগেটিভ চার্জের সমতা রক্ষা করার জন্য তখন বাইরে থেকে আরেকটা নেগেটিভ চার্জ যেমন Cl- হচ্ছে ভিতরে প্রবেশ করে। তাহলে হাইড্রোজেন আয়নের বদলে পটাশিয়াম আয়ন প্রবেশ করতেছে চার্জের ব্যালেন্স করার জন্য, হাইড্রক্সিলের বদলে Cl- প্রবেশ করতেছে চার্জের ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তাহলে এটাকেই তোমার বলা হয় আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় হচ্ছে হাইড্রোজেনের বদলে পটাশিয়াম ঢুকতেছে, হাইড্রক্সিলের বদলে ক্লোরাইড ঢুকতেছে, আয়ন বিনিময় মতবাদ। এই আয়ন বিনিময় মতবাদটা মেডিকেলে আসতে পারে যে আয়ন বিনিময় মতবাদ অনুযায়ী হাইড্রক্সিল আয়নের বিনিময়ে নিচের কোন আয়ন হচ্ছে প্রবেশ করে। তাহলে অলওয়েজ বুঝতেই পারতেছো যে একটা পজিটিভ চার্জ চলে গেলে তার ঘাটতি পূরণ করতে পারে হচ্ছে একমাত্র পজিটিভ চার্জই, বা একটা নেগেটিভ চার্জ চলে গেলে তার ঘাটতি পূরণ করতে পারে হচ্ছে একমাত্র নেগেটিভ চার্জই। তাহলে হাইড্রক্সিল হচ্ছে একটা নেগেটিভ চার্জ, তাহলে সেটা চলে গেলে তার ঘাটতি পূরণ করতে পারবে হচ্ছে একমাত্র নেগেটিভ চার্জ, তার মানে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক্লোরাইড আয়ন। মানে ব্যাপারটা এরকম, একটু দুষ্টামি করে বলি, তোমার জীবন থেকে একজন চলে গেছে, সখিনা চলে গেছে, একটা মেয়ে চলে গেছে, তাহলে এই যে তোমার জীবনে যে নিঃসঙ্গতা বা একাকিত্ব, এটা পূরণ করতে পারবে আরেকটা মেয়ে এসে। ঠিক আছে, বুঝতেই তো পারতেছো, সিম্পল জিনিস। যে তোমার লাইফ থেকে বউ চলে গেছে, তোমার কোনো বন্ধু এসে কি বউর অভাব পূরণ করতে পারবে? পারবে না। যে তোমার লাইফ থেকে বউ চলে গেছে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডে বলতেছো। আচ্ছা, এখন আমার কাহিনী আছে, অনেকের বেস্ট ফ্রেন্ড তো মেয়ে বেস্ট ফ্রেন্ডও আছে। যাই হোক, আমার লাইফে এরকম কিছু নাই, আমার লাইফে সারা জীবনই ছেলে বেস্ট ফ্রেন্ডই ছিল সবসময়। আমি ওই সেন্সে বলতেছি যে ধরো কারো জীবন থেকে বউ চলে গেছে, এখন তার ছেলে বেস্ট ফ্রেন্ড এসে কি তার অভাব পূরণ করতে পারবে? পারবে না।
সিম্পল সিম্পল কমন সেন্স, যে পজিটিভ আয়ন চলে গেছে তাহলে তার বদলে আরেকটা পজিটিভ আয়ন নিয়ে আসবে। তো পরীক্ষা যখন দাগাবা এটা একটু মাথায় রাখো যে হাইড্রোক্সিলের বদলে কোন আয়ন বিনিময় হয়, হাইড্রোক্সিল নেগেটিভ চার্জ, তাহলে তার বদলে একটা নেগেটিভ চার্জই ঢুকবে, তাহলে সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন। যাতে কেউ পজিটিভ না দাগা, আমি এরকম পাইছি, কেন বলতেছি এরকম পাইছি, যে হাইড্রোক্সিলের বিনিময়ে কোন চার্জ প্রবেশ করে, স্টুডেন্টরা দেখে হাইড্রোজেন আয়ন দাগায় দিয়ে আসে, আমি বুঝি না হাইড্রোক্সিল নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ চলে গেলে ওটার ব্যালেন্স করার জন্য অবশ্যই আরেকটা নেগেটিভ ঢুকতে হবে, সে দাগায় আসছে হাইড্রোজেন আয়ন দাগায় আসছে, মানে না বুঝে মুখস্থ করার যে অবস্থা আর কি। যাই হোক, তাহলে তোমরা এটা পারবা। তাহলে ডেভলিন, পান্ডে এবং সিনহা এই তিনজন বিজ্ঞানী হচ্ছে আইন বিনিময় মতবাদের হচ্ছে প্রবক্তা। ঠিক আছে না, তোমরা অনেকে সরি বলতেছো, দেখো সরি বলার কিছু নাই, আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। তোমরা স্টুডেন্ট, তোমরা ভুল করবাই, কিন্তু আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে এটা বোঝানো যে আসলে সব পড়ো, এখনো সময় আছে, পড়ো, পড়ে আমরা আবার রিভিশন দেওয়াবো, র্যাপিড ফায়ার নিব, তখনও আরও অনেকবার পড়ার সুযোগ পাবা, পড়ো, সরি বলার কিছু নাই, এটা তোমরা স্টুডেন্ট, তোমরা তোর বুঝবা না, স্বাভাবিক। তোমাদের জায়গায় আমি থাকলেও হয়তো আমি ওইটা চিন্তা করতাম, দূর মেডিকেলে সব আসে না, এত পড়া লাভ কি, কিন্তু আমরা তো পরীক্ষা দিয়ে আসছি, একবার পরীক্ষা দিয়ে আসছি, আমরা জানি যে বেসিক না থাকলে বিশ্বাস করো অপশনগুলো অনেক কনফিউজিং দেয়, তুমি পরীক্ষা হলে মুখস্থ করে পারবা না। প্লাস আমরা গত 7 বছর ধরে পড়াচ্ছি, অনেক তো পড়াইলাম, আমরা এখন জানি। তোমরা যখন আমাদের এই বয়সে আসবা তখন তুমি নিজেও দেখবা যে জুনিয়রদের সাজেশন দিতে গেলে এটাই বলবা যে যতই সহজ প্রশ্ন আসুক মেডিকেলে ভাই সব লাইন পড়ে যাও, কারণ সব লাইন না পড়লেও তুমি পারবা না, তুমি নিজে এটা 2-4-5 বছর পরে বলবা, কিন্তু এখন এগুলা বলবা না। ঠিক আছে, কারণ এখন তুমিও ভাবতেছো যে আরে প্রশ্ন তো সহজ আসে, এত পড়ে লাভটা কি, কিন্তু বাস্তবতা অন্যরকম। মানে ব্যাপারটা অনেকটা এরকম কি যে ভাইয়া এই যে মিচেল স্টার্ক হচ্ছে ইয়র্কার করতেছে, ইয়র্কার করলে কি করতে হবে, ব্যাটটাকে একটু নিচের দিকে নামাইতে হবে, ব্যাটটাকে একটু নিচের দিকে নামাইলে তো ইয়র্কার বল হচ্ছে আটকানো যায়। কথা তোমারও ঠিক আছে, কিন্তু তুমি কেমনি ইয়র্কারটারে আটকাবা, এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, চর্চার ব্যাপার আছে। আসল মাঠে যখন নামবা তুমিও জানো যে ব্যাটটারে নিচের দিকে নামাইলে তুমি ইয়র্কার আটকাইতে পারবা, কিন্তু দেখা যাবে যে ব্যাট নিচের দিকে নামানোর আগেই বল ঢুকা তোমার স্ট্যাম্প নাই। এইটাই হচ্ছে বাস্তবতা আর কি, আমরা এই বাস্তবতাটা ফেস করছি, তোমরা এটা করো না, এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে একটু এরকম। ঠিক আছে, সমস্যা না। তাহলে ডোনান সাম্যাবস্থা, তাহলে ডোনান সাম্যাবস্থা বা ডোনান ইকুইলিব্রিয়াম হচ্ছে কোষঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকে, এগুলো মেইনলি হচ্ছে প্রোটিন, মানে কোষঝিল্লির ভিতরে হচ্ছে কিছু অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ বা কিছু প্রোটিন থাকে, অব্যাপনযোগ্য তোমার ঋণাত্মক চার্জ বা কিছু প্রোটিন থাকে, এটাকে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে হচ্ছে কিছু ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন হচ্ছে তোমার ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। মানে একবার ইজি যে কোষ ঝিল্লির ভিতরে, বুঝো কোষ ঝিল্লির ভিতরে হচ্ছে তোমার কিছু নেগেটিভ চার্জ থাকে, ধরো এটা হচ্ছে কোষ ঝিল্লি, তাহলে এটা হচ্ছে কোষের ভিতর, এটা হচ্ছে ভিতর, এটা হচ্ছে বাইরে, তাহলে কোষঝিল্লির ভিতরে হচ্ছে তোমার কিছু নেগেটিভ চার্জ থাকে, সেই নেগেটিভ চার্জটাকে হচ্ছে ব্যালেন্স করার জন্য মানে বাইরে থেকে হচ্ছে তোমার অটোমেটিক হচ্ছে তোমার কিছু পজিটিভ চার্জ প্রবেশ করে, কারণ বুঝতেই পারতেছো, কারণ এখন নেগেটিভ চার্জকে তুমি বাইরে বের করতে পারতেছো না। ব্যাপারটা তুমি চিন্তা করো, কোষঝিল্লির অভ্যন্তরে কিছু অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ থাকে, মানে এই চার্জগুলা ভিতরে যে ঢুকে গেছে এটা আর বাইরে বেরোতে পারতেছে না, কারণ এই চার্জগুলার হচ্ছে আকার বড়, তো আকার বড় হওয়ার কারণে এরা হচ্ছে ছিদ্রকে ভেদ করে, কোষঝিল্লির ছিদ্রকে ভেদ করে এরা বাইরে বেরোতে পারতেছে না। তাহলে এরকম কোষের ভিতরে যদি ঋণাত্মক চার্জ যদি আটকা পড়ে যায়, তাহলে তখন সেই ঋণাত্মক চার্জকে ব্যালেন্স করার জন্য তোমার বাইরে থেকে হচ্ছে তখন পজিটিভ চার্জ হচ্ছে ভিতরে প্রবেশ করে। এটাই হচ্ছে ডোনান সাম্যাবস্থা। এবং এটা কতক্ষণ প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত না এই নেগেটিভ চার্জকে ঠিকমতো ব্যালেন্স না করতেছে, বা যতক্ষণ পর্যন্ত এটা সাম্যাবস্থায় না আসতেছে, এই জন্য এটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত তখন বাইরে থেকে হচ্ছে পজিটিভ চার্জ ভিতরে প্রবেশ করে, এটাকে তোমার বলা হয় ডোনান সাম্যাবস্থা। বিজ্ঞানী ডোনান এই মতবাদের হচ্ছে প্রবক্তা, বুঝতেই পারতেছো। এবার আসো ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মতবাদ হচ্ছে হাইলমো এবং ক্রামের নামক দুইজন বিজ্ঞানী আছে, তারা মনে করছে যে প্রচ্ছদনের সময় গাছ কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে একটা টান দেয়, যাকে বলা হয় প্রচ্ছেদন টান। তো প্রচ্ছেদন টানের কারণে ব্যাপক হারে যখন পানি পরিশোষিত হয় তখন পানির মধ্যে খনিজ লবণ দ্রবীভূত হয়ে খনিজ লবণও পরিশোষিত হয়, এটাকে তোমার বলা হয় ব্যাপক প্রবাহ মতবাদ। মানে ব্যাপারটা এরকম, তুমি মনে করো জুস খাচ্ছ, তাহলে জুসের মধ্যে তুমি স্ট্র ডুবাইছো, স্ট্র ডুবানোর পরে তুমি মনে করো একটা টান দিছো, এরকম করে একটা টান দিছো, তাহলে এরকম একটা টান দিলে একবারে দেখবা যে স্ট্রর মধ্যে জুসগুলো একবারে উপরের দিকে উঠে আসতেছে না,
প্রস্বেদনটা অনেকটা এরকম, যে প্রস্বেদন যখন ব্যাপক পরিমাণে হয়, ব্যাপক পরিমাণে প্রস্বেদন হইলে আমরা যেমন স্ট্রর মধ্যে টান দিয়ে যেমন জুস খাই, পানির ওই রকম হচ্ছে টান দিয়ে হচ্ছে তোমার শোষণ করে, তো তখন ব্যাপক হারে হচ্ছে পানি শোষণ হয়। তো ব্যাপক হারে যখন পানি শোষণ হয় তখন সেই পানির মধ্যে অনেক বেশি পরিমাণে খনিজ লবণ দ্রবীভূত থাকে, সেই খনিজ লবণটাও শোষণ হয়ে যায়, এটাকে বলা হয় ব্যাপক প্রবাহ মতবাদ। তো যাই হোক, এই 4টা মতবাদের কোনোটাতেই কিন্তু খেয়াল করে দেখো যে কোনোটাতেই কিন্তু কোনো শক্তি খরচ করা লাগে নাই, অটোমেটিক হয়েছে, এই জন্য এটারে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ। ঠিক আছে, আর কিছু লাগবে না, এগুলা বাদ। এবার সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য আসবেই, 5 স্টার, এই টপিকটা হচ্ছে 5 স্টার, পরীক্ষায় আসবেই। দেখো, সক্রিয় পরিশোষণ বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন পড়ে, নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের হচ্ছে প্রয়োজন পড়ে না। সক্রিয় পরিশোষণে শ্বসন হার হচ্ছে বৃদ্ধি পায়, কারণ এই যে শক্তি খরচ হচ্ছে, এটিপি খরচ হচ্ছে, এই জন্য এখানে বেশি বেশি এটিপি উৎপন্ন হওয়ার দরকার আছে, এই জন্য বেশি বেশি এটিপি উৎপন্ন হওয়ার দরকার আছে, তার মানে এখানে শ্বসন হার বৃদ্ধি পায়। কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার হচ্ছে তোমার স্বাভাবিক থাকে। ঠিক আছে, এবার আসো সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন এর শোষণ একই সাথে সংঘটিত হয়। তাহলে এখানে ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ হচ্ছে একই সাথে সংঘটিত হয়, আর এখানে ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ একসাথে হচ্ছে সংঘটিত হয় না, এখানে একসাথে হয়। তারপরে সক্রিয় পরিশোষণ বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়, কারণ তুমি এখানে ঘনত্ব আনতি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করতেছো। তো বিপরীতে কাজ করতে গেলে কাউরে যে হচ্ছে বহন করে নিয়ে আসতে হবে, তাহলে এখানে বাহক আয়ন বা অণু দ্বারা হচ্ছে তোমার সম্পন্ন হয়। আর এখানে কোনো ধরনের বাহক আয়ন লাগে না, কারণ এখানে অটোমেটিক হচ্ছে, কাউরে বহন করে নিয়ে আসা লাগে না। মানে এখানে ব্যাপারটা হচ্ছে বউ হচ্ছে এমনিতেই গেছে, এমনিতেই বাপের বাড়ি ঘুরতে গেছি, কিছুদিন পরে এমনিতেই চলে আসবে, তোমার ওরে যে আনা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসো সক্রিয় শোষণ। তাহলে এখানে শক্তি উৎপন্ন হয়, শ্বসন হার বৃদ্ধি পায়, তার মানে এখানে এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সক্রিয় শোষণে। নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নাই, এখানে কিছুই লাগে না। ঠিক আছে, বুঝতেই পারতেছো। এবার আসো খনিজ লবণ পরিশোষণের হচ্ছে তোমার প্রভাবক সমূহ। তাহলে খনিজ লবণ পরিশোষণের বেশ কিছু প্রভাবক আছে। একটা হচ্ছে আয়নের ঘনত্ব, এটা একটু রিডিং দিবে, এইগুলা বুঝতেই পারতেছো। বহিস্থ দ্রবণে আয়নের ঘনত্ব শোষণ হারকে প্রভাবিত করে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে শোষণ হার বৃদ্ধি পায়। মানে বাইরের দ্রবণে মূলের আশেপাশের মাটিতে আয়নের ঘনত্ব যত বেশি হবে শোষণ হার তত বেশি হবে, আয়নের ঘনত্ব যত কম হবে শোষণ হার হচ্ছে তত কম হবে। তারপরে হচ্ছে তাপমাত্রা। আমরা জানি একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাইলে খনিজ লবণ হচ্ছে শোষণ হার বৃদ্ধি পায়। একটু রিডিং দিবা। আলো হচ্ছে তোমার খনিজ লবণ শোষণকে পরোক্ষভাবে হচ্ছে প্রভাব ফেলে, কারণ আলো পড়লে পত্ররন্ধ্র খুলে যায়, আর পত্ররন্ধ্র খুলে গেলে প্রস্বেদন বেশি হয়, প্রস্বেদন বেশি হইলে তখন মূল হতে পাতায় হচ্ছে পানির পরিবহন বেড়ে যায়, পানির সাথে হচ্ছে লবণ পরিবহনও বেড়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে আলো পড়া মানে পত্ররন্ধ্র খুলে যাওয়া, পত্ররন্ধ্র খুলে গেলে প্রস্বেদন হয়, প্রস্বেদন হইলে তখন মূল থেকে পাতায় হচ্ছে বেশি বেশি পানি পরিবহন হয়, পানির সাথে লবণও পরিবহন হয়, তার মানে খনিজ লবণ হচ্ছে পরিশোষণ বৃদ্ধি পায়। প্রস্বেদন তো বুঝতেছই, প্রস্বেদন বেশি হওয়া মানে পানি বেশি শোষণ হওয়া, পানি বেশি শোষণ হলে পানির সাথে কিছু লবণও শোষণ হবে। অক্সিজেন, বুঝতেই পারতেছো, অক্সিজেনের যদি কোনো কারণে অভাব হয়, বলো অক্সিজেনের অভাব হইলে কি হবে? শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, শ্বসন প্রক্রিয়া বন্ধ হইলে এটিপি উৎপাদন বন্ধ হয়ে যাবে, এটিপি উৎপাদন বন্ধ হইলে সে কি এটিপি আর খরচ করতে পারবে? এটিপি তখন আর সে খরচ করতে পারবে না, আর এটিপি খরচ করতে না পারলে সক্রিয় পরিশোষণ বন্ধ হয়ে যাবে। এই জন্য অক্সিজেনের অভাব হলে সক্রিয় লবণ পরিশোষণ হার কমে যায় বা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, শ্বসনিক বস্তু, বুঝতেই পারতেছো, শ্বসনিক বস্তু কম থাকলে শ্বসন কমে যায়, শ্বসন কমে গেলে বুঝতেই পারতেছে এটিপি উৎপাদন কমে যায়, এটিপি উৎপাদন কমে গেলে সে আর এটিপি খরচ করতে পারে না, মানে সক্রিয় শোষণ কমে যায়। আর শ্বসনিক বস্তু যদি বেশি হয় তাহলে শ্বসন হার বেশি হয়, লবণ পরিশোষণ হারও বেশি হয়। তাহলে এগুলা পারবা। তারপরে হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। আয়নের পারস্পরিক ক্রিয়া তো বুঝতেই পারতেছো যে অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে হচ্ছে বাধাগ্রস্ত করতে পারে। মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যদি বেশি বেশি শোষণ হয় দেখা যায় যে সেটা পটাশিয়াম আয়নের শোষণকে কি করতে পারে? বাধাগ্রস্ত করতে পারে। আর বৃদ্ধি অঞ্চল, তাহলে সক্রিয় কোষ বিভাজন অঞ্চল ও বৃদ্ধি অঞ্চলে লবণ পরিশোষণ বেশি ঘটে। তাহলে সক্রিয় ঠিক আছে, তাহলে সক্রিয় কোষ বিভাজন অঞ্চলের মাধ্যমে কি হয়? খনিজ লবণ বেশি বেশি শোষণ হয়, আমরা একটু আগে পড়াইছি। তাহলে সক্রিয় কোষ বিভাজন অঞ্চল যত বেশি হবে খনিজ লবণ পরিশোষণ তত বেশি হবে, আর সক্রিয় কোষ বিভাজন অঞ্চল যত কম হবে খনিজ লবণ পরিশোষণও কম হবে। কারণ একটু আগে পড়াইছি যে সক্রিয় কোষ বিভাজন অঞ্চলই মূলত কি করে? খনিজ লবণ পরিশোষণ করে। তাহলে সক্রিয় কোষ বিভাজন অঞ্চল যদি বেশি হয় খনিজ লবণ বেশি শোষণ হবে, সক্রিয় কোষ বিভাজন অঞ্চল যদি কম হয় খনিজ লবণ পরিশোষণ কমে যাবে। শেষ। এবার আসো
পানি ও খনিজ লবণ পরিশোষণ, এটাও একটু ইম্পর্টেন্ট, একবার আমরা দেখব। সহজ। পানি হচ্ছে মেইনলি নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। পানি হচ্ছে নিষ্ক্রিয়ভাবে, মনে রাখবা কেমনে? পানির পথে পানি, নতে নিষ্ক্রিয়, মনে থাকবে। পানির মধ্যে দেখো নিষ্ক্রিয়, পানির মধ্যে নি কথাটা আছে, নি মানে নিষ্ক্রিয়, তাহলে পানি নিষ্ক্রিয়ভাবে হচ্ছে শোষিত হয়। আর খনিজ লবণ হচ্ছে তোমার সক্রিয়ভাবে হচ্ছে শোষিত হয়। তাহলে পানি যেহেতু নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, বাকিটা তুমি জানো যে এখানে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না। আর খনিজ লবণ হচ্ছে মেইনলি সক্রিয়ভাবে পরিশোষিত হয়, তার মানে এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। তারপরে পানি অণু হিসেবে শোষিত হয়, লবণগুলা হচ্ছে আয়ন হিসেবে শোষিত হয়। পানি হচ্ছে মূলরোম অঞ্চল দিয়ে, ওই যে মূলের যে মূলরোম আছে, পড়াইলাম না, মূলরোম অঞ্চল দিয়ে পানি শোষণ হয়। খনিজ লবণ হচ্ছে মূলের অগ্রভাগের ওই যে কোষ বিভাজন অঞ্চল দিয়ে শোষিত হয়, সব পড়াইছি আমরা। আর পানি যেহেতু নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, তাহলে এখানে কোনো বাহকের দরকার হয় না। ওই যে বলছিলাম নিষ্ক্রিয় মানে কি, তোমার কিছুই করা লাগবে না, সে অটোমেটিক তোমার কাছে আসবে। তোমার বউ এমনিতেই বাপের বাড়ি বেড়াইতে গেছে, অটোমেটিক 2 দিন পরে চলে আসবে, তাহলে তোমার ওরে যে নিয়ে আসার কোনো দরকার নেই। তার মানে এখানে কোনো বাহকের দরকার নাই। এই জন্য পানি পরিশোষণের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না, কিন্তু খনিজ লবণ পরিশোষণের জন্য বাহকের প্রয়োজন হয়। মানে এখানে ব্যাপারটা হচ্ছে বউ রাগ করে চলে গেছে, ওরা এখন আনতে হবে, আনতে গেলেও এমনি এমনি আসবে না, তোমারে যে হাতে পায়ে ধরে হচ্ছে নিয়ে আসতে হবে। তার মানে সক্রিয় পরিশোষণে ওই যে ঘনত্ব আনতি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করতে হয়। তো বিপরীতে কাজ করতে গেলে একটা জিনিস এমনি এমনি আসবে না, তাকে বহন করে নিয়ে আসতে হয়, এই জন্য এখানে বাহকের প্রয়োজন হয়। সালমান আল হাসান ভাইয়া, 6 মাস পর লাইভ ক্লাস করতে আসলাম। আচ্ছা আমি বুঝলাম না, 6 মাসে তুমি কই ছিলা সালমান? এই 6 মাস তুমি কি একবারে মানে কি অনলাইন থেকে কি একবারে চলে গেছো নাকি? আসলে 6 মাস পরে কেন? আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, ক্লাস করো এখন, অন্তত করো। এখন আমি তোমাদেরকে একটা কথা বলে একটু মোটিভেট করি, তোমাদের হাতে এখনো 2 মাস যেহেতু আছে, 2 মাস কিন্তু ভালো সময়, ভালো একটা সময়। তোমরা কিন্তু ভালো একটা টাইম পাইছো, খারাপ পাও নাই, ভালো টাইম পাইছো। এই 2টা মাস যদি ভালো মতো পড়ো, ভালো করবা। গত বছরের থেকে কিন্তু তোমরা এইচএসসির পরে কিন্তু বেশি টাইম পাচ্ছ, খেয়াল করে দেখো। 22 ব্যাচ কিন্তু এইচএসসির পরে বেশি টাইম পায় নাই, কারণ ওদের সময় নির্বাচনের কোনো প্রেশার ছিল না। এই জন্য 22 ব্যাচে অনেক দ্রুত হচ্ছে তোমার পরীক্ষা নিয়ে নিছে। ওদের মনে হয় এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 3 মাসের মাথায় নিছে। আর তোমাদের দেখো এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কবে? আগস্টে শেষ হয়ে ধরো সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের মাঝামাঝিও যদি ধরি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তোমরা প্রায় 4 মাসের মতো সময় পাচ্ছ, প্রায় 4 মাস। ওরা কিন্তু 4 মাস পায় না, ওরা কিন্তু 3 মাস পাইছে বা আরও কমই পাইছে মনে হয়। গত বছর পরীক্ষা কবে হয়েছিল? নভেম্বরের দিকে পরীক্ষা হয়েছিল, নভেম্বর ডিসেম্বরে হয়তো পরীক্ষা শেষ হয়েছে, আর ওদের পরীক্ষা হয়ে গেছে মার্চের 10 তারিখে, জানুয়ারি ফেব্রুয়ারি মাঝখানে, মানে ওরা 2.5 মাস থেকে 3.25 মাসের মতো টাইম পাইছে। আর তোমরা প্রায় 4 মাস পাচ্ছ, সো একটা ভালো সময় পাইছো, কাজে লাগাও। নির্বাচন না হইলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের শেষে বা না হইলেও জানুয়ারিতে হয়ে যেত, নির্বাচন যদি না থাকতো, বুঝছো? সেটার কাজে লাগাও, সময় পাইছো, পড়লে কাজে লাগবে। শুনো, খুশি হওয়ার আসলে কোনো কারণ নাই। এখন এই যে এক্সট্রা টাইম পাওয়া গেছে না, এক্সট্রা টাইমে যে ভালো পড়বে তার জন্য এক্সট্রা টাইমটা কাজে লাগবে, আর যে ভালো পড়বে না ওর জন্য এক্সট্রা টাইম পাওয়া কোনো লাভ নেই, ও আফসোসই করবে সবসময়। ঠিক আছে, সময়টাকে কাজে লাগাইতে পারলে তুমি বলতে পারবা যে হ্যাঁ তোমার জন্য ভালো হয়েছে। আর সময়কে তুমি যদি কাজে লাগাইতে না পারো, উল্টা দেখা গেল তোমার প্রতিদ্বন্দ্বী যারা আছে, কম্পিটিটর যারা আছে, এখানে তো সবাই সবার কম্পিটিশন করতে আসছো অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে, তোমার কম্পিটিটররা সময়টাকে কাজে লাগাইলো বাট তুমি কাজে লাগাইলা না, তাহলে এই সময়টা কিন্তু তোমার জন্য আরো ক্ষতি। ক্ষতি কেন? তুমি এই সময়টারে কাজে লাগাইতে পারো নাই, কিন্তু এই সময়টারে কাজে লাগায় তোমার কম্পিটিটর তোমার থেকে আরো আগায় গেল, তাহলে তোমার জন্য কিন্তু এই সময়টা লস, বুঝছো? তার মানে টাইম বেড়ে যাওয়া মানে সবার জন্য কিন্তু লাভজনক না। যে সময়টা কাজে লাগাইতে পারে তার জন্য লাভজনক, যে সময়টা কাজে লাগাতে পারে না তার জন্য লস, কারণ সে কাজে লাগাইতে পারে নাই কিন্তু তার কম্পিটিটর কাজে লাগায় তার থেকে আগায় গেছে, এই জন্য তার জন্য কিন্তু এই সময়টা লস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখন এটা তোমাদের হাতে নির্ভর করতেছে যে তোমরা সময়টাকে কি লস করতে চাও নাকি লাভ করতে চাও, ইটস আপ টু ইউ। এখন তোমাদের হাতে ডিসিশন, তোমাদের হাতে পরিশ্রম। আল্লাহর রহমতে পরিশ্রম করো, বেশি বেশি হচ্ছে ডিসিপ্লিন একটা লাইফ লিড করো, পড়ো পড়ো এবং পড়ো, পরীক্ষা দাও, ভুল হোক বারবার হচ্ছে আমাদেরকে প্রশ্ন করো, আমাদের প্রবলেম বক্সে হচ্ছে প্রশ্ন করো, টেলিগ্রামে হচ্ছে ভাইয়া আপুরা আছে, মেন্টররা আছে, তাদেরকে প্রশ্ন করো, বারবার পড়তে থাকো এবং পড়তে থাকো, তাহলে তোমরা ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে। প্রস্বেদন বা ট্রান্সপিরেশন, তাহলে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন হচ্ছে দেখো, তাহলে এই যে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন যেটা, তাহলে এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে যেই শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ, সাধারণত পাতা হতে অতিরিক্ত পানি হচ্ছে বাষ্পাকারে বের হয়ে যায়, তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে।
তাহলে যেই শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ বিশেষ করে হচ্ছে পাতা অতিরিক্ত পানি হচ্ছে বাষ্পাকারে বের হয়ে যায় তাদেরকে হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। তাহলে বায়ুমণ্ডলে উন্মুক্ত উদ্ভিদের যে কোনো অংশে হচ্ছে প্রস্বেদন সংঘটিত হয়, তবে পাতাই হচ্ছে প্রধান প্রস্বেদন অঙ্গ। গড় হিসেবে শোষিত পানির মাত্র 1% দেহে অবস্থান করে ও কাজে লাগে, বাকি 99% পানি দেহ থেকে বাষ্পাকারে বের হয়ে যায়। এটা উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, তবে অনেক ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। বিজ্ঞানী কার্টিস এই জন্য প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন। এবং গ্যানং পটোমিটারের সাহায্যে প্রস্বেদন হার নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে আই হোপ জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো যে তাহলে কি হইলো, এগুলো আমরা জানি। বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়াকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। শোষিত পানি মাত্র 1% কাজে লাগে, বাকি 99% পানি হচ্ছে বাষ্পাকারে বের করে দেয়। তার মানে এখানে পানির হচ্ছে অপচয় হয়, সাথে তার শক্তির অপচয় হয়, যে সে কষ্ট করে যেই পরিমাণে পানি শোষণ করছে তার মাত্র 1% তার কাজে লাগতেছে, 99%ই সে বাষ্পাকারে বের করে দিচ্ছে। এই জন্য এটা তার কাজে লাগলেও তার এখানে শক্তির অপচয় হয়, পানির অপচয় হয়। এই জন্য এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন বিজ্ঞানী কার্টিস, বা নেসেসারি ইভিল বলেছেন। এটা কিন্তু আসবে যে প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কার্টিস। এভাবেও আসতে পারে যে প্রস্বেদনকে কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলা হয়। আর কোন যন্ত্রের সাহায্যে প্রস্বেদন হার নির্ণয় করা যায়? গ্যানং পটোমিটার যন্ত্রের সাহায্যে প্রস্বেদন হার নির্ণয় করা যায়, অথবা গ্যানং পটোমিটারের সাহায্যে কি নির্ণয় করা যায়? প্রস্বেদন হার নির্ণয় করা যায়। এবার আসো প্রস্বেদনের প্রকারভেদ। তাহলে প্রস্বেদন হচ্ছে কোন পথে হয়, উদ্ভিদের কোন পথে হচ্ছে প্রস্বেদন হয়, তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা 3 ভাগে হচ্ছে ভাগ করতে পারি। তাহলে কোন পথে প্রস্বেদন হয়, কোন পথে হচ্ছে উদ্ভিদের প্রস্বেদন হয়, তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা কি করতে পারি? 3 ভাগে হচ্ছে ভাগ করতে পারি প্রস্বেদনকে। এটা মনে রাখবা হচ্ছে পাতাল দিয়ে। পাতাল, পাতাল, পাতে হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ততে হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, লতে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। পাতাল, তাহলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। 3 ধরনের হচ্ছে তোমার প্রস্বেদন হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হচ্ছে এখানে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয়। ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদনে হচ্ছে তোমার কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন হয়। আর লেন্টিকুলার প্রস্বেদন যেটা হয় যে কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে হচ্ছে প্রস্বেদন হয়। আচ্ছা, চলো আমরা একটু দেখি তাহলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা কি। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে বা স্টোমাটার মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলে। পত্ররন্ধ্র বলে এটা কোথায় থাকবে? রন্ধ্র মানে ছিদ্র, পত্র মানে পাতা, তাহলে পত্ররন্ধ্র মেইনলি হচ্ছে পাতায় থাকবে। সাথে কচি কাণ্ডেও হচ্ছে তোমার অসংখ্য পত্ররন্ধ্র থাকতে পারে, সাথে ফুলের বৃতি এবং পাপড়িতে হচ্ছে পত্ররন্ধ্র থাকে। আর শতকরা 95 থেকে 98% যে প্রস্বেদন সেটা পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে হয়। এই জন্য পাতাই হচ্ছে তোমার প্রস্বেদনের প্রধান অঙ্গ, এটুকু আমরা জানি। এবার আসো ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন। মানে উদ্ভিদের দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য বহিত্বকের উপরে হচ্ছে কিউটিন জাতীয় এক ধরনের লিপিড বা অভেদ্য রাসায়নিক পদার্থের আস্তর থাকে, এটাকে হচ্ছে কিউটিকল বলে। কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ বা স্নেহ জাতীয় পদার্থ। ঠিক আছে, এই পাতার উভয় পাশের বহিত্বকে হচ্ছে কিউটিকল থাকে। এই কিউটিকলকে ভেদ করে যেই প্রস্বেদন হয় তাকে হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন হচ্ছে বলা হয়। তাহলে কি বুঝতে পারতেছো? আচ্ছা, ঠিক আছে। একজন বলছে ভাইয়া 22 ব্যাচ তো এইচএসসিতে সেই টাইম পাইছে। আচ্ছা, সমস্যা নাই, 22 ব্যাচ সেম টাইম পাইছে। 22 ব্যাচ এইচএসসিতে আসলে কি পাইছে এইটা দিয়ে এখন তোমার কি দরকার? তোমার দরকার এখন ভাই তুমি এইচএসসির পরে বেশি টাইম পাচ্ছ অ্যাডমিশনে, এইটা নিয়ে পড়ো আসলে। আর আমি তো বললাম যে সময় বেশি পেয়ে লাভ নাই, কাজে লাগাইতে পারলে এই সময়ের মূল্য আছে, না লাগাইতে পারলে সময়টা তোমার জন্য লস। সো তোমার কি মনে হয় যে 22 ব্যাচের যারা বেশি টাইম পাইছে এর মধ্যে সবাই কি কাজে লাগাইতে পারছে? ম্যাক্সিমামই তো সময়টাকে নষ্ট করছে আসলে, বুঝছো? আমার তো 22 ব্যাচেরও অনেক স্টুডেন্ট ছিল, আমি তো জানি, ওদেরকে চিনি ভালো মতো, গত বছরের স্টুডেন্টগুলোর কথা মনে আছে, প্রচুর টাইম ওয়েস্ট করছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সমস্যা। যারা টাইমটাকে কাজে লাগাইতে পারবে, সহজ কথা, এবং এই মোটিভেশনটা নিজের ভিতর থেকে আসতে হবে। আমি জাদিদ বা তুরা বা আমরা যারা তোমাদের ক্লাস নিই, হ্যাঁ, আমরা তোমাদেরকে সর্বোচ্চ হচ্ছে মোটিভেট করতে পারবো, কিন্তু এই মোটিভেশনকে ধরে রাখতে হইলে তোমাকেই মোটিভেট হইতে হবে। আমার কথা শুনে তুমি 5 মিনিট মোটিভেটেড হইলা, তারপরে সে আবার আগের মতো কাজ করলা, তাইলে আসলে হলো না এই মোটিভেশনের কোনো। আমি তোমাকে মোটিভেটেড করতে পারি বা তোমাকে চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হেল্প করতে পারি, যেইভাবে চিন্তা করো। কিন্তু তুমি যদি সেই চিন্তা ভাবনায় যদি স্টিক থাকতে না পারো, লেগে থাকতে না পারো, আলটিমেটলি সময়টা নষ্ট হবে তোমারই হচ্ছে লস। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আসো কিউটিকল। তাহলে তো বুঝছো যে কিউটিকল জিনিসটাকে আমি তাও যদি তোমাদেরকে একটু হালকা করে বলি। ধরো অনেক সময় উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ আছে, যেমন পাতা বা উদ্ভিদের কাণ্ড, হ্যাঁ, পাতা বা কাণ্ডের উপরের ত্বকে বা নিচের ত্বকে হচ্ছে
কিউটিন জাতীয় এক ধরনের পদার্থের আবরণ থাকে। এই কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। কিউটিন হচ্ছে এক ধরনের কি লিপিড বা স্নেহ জাতীয় পদার্থের একটা আবরণ থাকে। তাহলে এই যে পাতার উপরের ত্বকে বা পাতার নিচের ত্বকে এই যে কিউটিন বা জাতীয় যে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থের যে আবরণ থাকে, ওই আবরণটাকে বলা হয় কিউটিকল। আবরণটার নাম হচ্ছে কিউটিকল। তাহলে কিউটিকল কি? পাতার উপরে বা নিম্ন ত্বকে কিউটিন জাতীয় পদার্থের যে পুরো আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হয় কিউটিকল। আর সেই কিউটিকলটা কি দিয়ে তৈরি? কিউটিন দিয়ে তৈরি। কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। আচ্ছা, এই কিউটিকলের আবরণ থাকলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কিউটিকল হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে বলো তেল চর্বি। লিপিড মানে হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ মানে হচ্ছে তেল চর্বি। বলো তেল চর্বি এরা সারা জীবনে কি করে? পানিকে বিকর্ষণ করে। তেল চর্বি কিন্তু কখনো পানিকে আকর্ষণ করে না। তুমি দেখবা যে একটা পানির মধ্যে তেল ঢালবা, পানির মধ্যে তেল ঢাললে দেখবা যে তেল এবং জল, একটা কথা আছে তেল ও জল কখনোই মিশে না। তাহলে পানির মধ্যে তেল ঢাললে দেখবা সেই তেল এবং পানি এরা কখনোই হচ্ছে মিশবে না, এরা কখনোই তোমার কি হবে না? মিশবে না। তাহলে সেমভাবে এই লিপিড জাতীয় পদার্থের আবরণ থাকার কারণে দেখা যায় যে তখন গাছের ভিতর থেকে পানিগুলা এটাকে ভেদ করে বাইরে বেরোতে পারে না, কারণ এই লিপিড জাতীয় পদার্থগুলো পানিকে বিকর্ষণ করে। তো পানিকে বিকর্ষণ করার কারণে গাছের ভিতর থেকে তখন দেখা যায় হচ্ছে পানিগুলা এই আস্তরণটাকে ভেদ করে, এই স্তরকে ভেদ করে হচ্ছে বাইরে বেরোতে পারে না। কিন্তু অনেক সময় কিছু কিছু উদ্ভিদ আছে যে সমস্ত উদ্ভিদের কিউটিকলের যে স্তরটা সেটা পাতলা থাকে। অনেক উদ্ভিদের কিউটিকলের স্তরটা হচ্ছে অনেক বেশি কি থাকে? পাতলা থাকে। তো পাতলা থাকলে কি হয়? পাতলা থাকলে হচ্ছে তখন দেখা যায় পাতলা স্তর, তো পাতলা স্তর থাকার কারণে দেখা যায় যে সেটাকে ভেদ করে বাইরে বেরোতে পারে। এই জন্য কিউটিকলের স্তরটা যদি কোনো কারণে পাতলা হয় তখন পানি বাইরে বেরোতে পারে। কিন্তু কিউটিকলের স্তরটা যদি পুরু হয়, কিছু উদ্ভিদ আছে যেখানে কিউটিকলের স্তরটা হচ্ছে অনেক পুরু হয়, সেইখানে কোনোভাবেই হচ্ছে পানি হচ্ছে কিউটিকলকে ভেদ করে বাইরে বেরোতে পারে না। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পুরু কিউটিকল আছে এরকম উদ্ভিদ কোনগুলা? বলো, একটু কমন সেন্সে চিন্তা করো। পুরু কিউটিকল কোন ধরনের উদ্ভিদে থাকলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে? মরু অঞ্চলের উদ্ভিদের ক্ষেত্রে। খেয়াল করে দেখো, মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ হয়, মরুভূমিতে হচ্ছে এমনিতেই পানি খুবই কম। তাহলে উদ্ভিদ কষ্ট করে যেই পানিটা শোষণ করছে, বেচারা এমনিতেই পানি পায় না, তারপরেও খুব কষ্ট করে পানি শোষণ করছে, সেই পানিগুলো যদি পাতা দিয়ে যদি এমনি বের হয়ে যায়, ওই মরুভূমিতে ওই গাছটা জীবনে বাঁচবে না। এই জন্য যাতে সে বেঁচে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কি করে দিছেন? মরুভূমি অঞ্চলের যে উদ্ভিদগুলো আছে ওদের কিউটিকলটাকে পুরু করে দিছে। এই জন্য ওদের কিউটিকল পুরু হওয়ার কারণে এই পুরু আবরণ ভেদ করে পানির জীবনও সাধ্য হয় না যে বাইরে বের হবে। এই জন্য মরুভূমি অঞ্চলের উদ্ভিদের কিউটিকল হচ্ছে পুরু হয়। এটা তোমাদের মেডিকেলে আসবে, বাট কনসেপ্ট যার ক্লিয়ার আছে সে কিন্তু পরীক্ষার হলে কিন্তু দাগায় দিয়ে আসতে পারবে লজিক দিয়ে। দেখছো? তাহলে দেখো যে সমস্ত উদ্ভিদ আর্দ্র ছায়াময় পরিবেশে জন্মে তাদের কিউটিকল হচ্ছে পাতলা থাকে। কারণ যারা আর্দ্র পরিবেশে জন্মে, মানে যেখানে প্রচুর পরিমাণে পানি আছে, সেখানে তো কোনো প্রবলেম নাই। প্রচুর পরিমাণে পানি থাকলে ওই পানি পাতা দিয়ে বের হয়ে গেলেও কোনো প্রবলেম নাই। এই জন্য ওদের কিউটিকল হচ্ছে পাতলা থাকে। এই জন্য এই সমস্ত উদ্ভিদের ত্বকীয় প্রশোধনের হার বেশি হয়। আর কিউটিকল পাতলা হলে যে কিউটিকল ভেদ করেও কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়, অর্থাৎ প্রশোধন হয়। তাহলে ত্বকের কিউটিকল ভেদ করে সংগঠিত প্রশোধনকে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন বলে। যদিও এই যে পত্ররন্ধ্রীয় প্রশোধনের তুলনায় হচ্ছে এর পরিমাণে হচ্ছে অনেক কম। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এখন বলো তো, তাহলে বুঝতে পারছো তাহলে মরুভূমি অঞ্চলের কি? এই যে দেখো মরুজ উদ্ভিদের কিউটিকল বেশ পুরু থাকে বলে এদের ত্বকীয় প্রশোধন অত্যন্ত কম হয়। এখন বুঝতেছো কেন মরুভূমি অঞ্চলের কিউটিকল পুরু থাকে? কারণ এমনিতেই বেচারা পানি পায় না। এইমাত্র বলছি, দেখছো? তাহলে এভাবে বুঝে বুঝে পড়লে পরীক্ষা এটাই আসবে, নিচের কোন উদ্ভিদের কিউটিকল পুরু। তুমি তো মুখস্থ বিদ্যা দিয়ে পারবা না, ভুলে গেছো। আর যারা আমাদের ক্লাস করে লজিক মনে রাখছো তো সহজেই পারবে। রাহাত ভাই তো এটা বুঝাইছিল, কিউটিকল হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। তাহলে স্নেহ বা তেল জাতীয় পদার্থ কখনো পানিকে আকর্ষণ করে না, এরা পানিকে বিকর্ষণ করে। তাহলে কিউটিকল ভেদ করে কখনো পানি বের হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মরুভূমি অঞ্চলের কিউটিকল পুরু হওয়ার কারণে পানি বেরোতে পারে না। আর এটাই তো আমাদের দরকার, কারণ মরুভূমি অঞ্চলে পানি কম। সো গাছ এত কষ্ট করে পানি শোষণ করছে, ওই পানি যদি সে বের করে দেয় ও বাঁচবে কেমনে? এই জন্য মরুভূমি অঞ্চলের কিউটিকল পুরু হয়। এই লজিক যার মাথায় আছে সে দাগায় দিয়ে আসতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আসো লেন্টিকুলার প্রশোধন। তাহলে লেন্টিকুলার প্রশোধন হচ্ছে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে। আচ্ছা, উদ্ভিদের দুই ধরনের বৃদ্ধি হয়, আমি একটু আগেই বলে দিই। উদ্ভিদের দুই ধরনের বৃদ্ধি হয়, একটা হলো প্রাইমারি বৃদ্ধি,
আরেকটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে একটা প্রাইমারি বৃদ্ধি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। আমরা এটার পরে একটা গ্যাপ দিব, নামাজের একটা ব্রেক দিব 5 মিনিটের। তোমরাও নামাজ পড়ে আসো, যারা নামাজ পড়ো নাই আমিও নামাজ পড়ে আসবো, তারপরে আমরা আবার শুরু করব, ঠিক আছে? আর সবার জন্য একটা গ্যাপ থাকবে, ঠিক আছে? তো 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আমরা, 5-7 মিনিটের, যাই হোক। তাহলে লেন্টিকুলার প্রশোধন হচ্ছে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের হচ্ছে কর্ক টিস্যু স্থানে স্থানে হচ্ছে তোমার ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়। উদ্ভিদের দুই ধরনের বৃদ্ধি হয়, একটা হচ্ছে প্রাইমারি বৃদ্ধি। এই প্রাইমারি বৃদ্ধির কারণে উদ্ভিদ হচ্ছে লম্বা হয়, প্রাইমারি বৃদ্ধির কারণে উদ্ভিদ হচ্ছে লম্বা হয়। আর সেকেন্ডারি বৃদ্ধির কারণে উদ্ভিদ পাশ দিয়ে মোটা হয়। তাহলে কি বুঝছো? প্রাইমারি বৃদ্ধির কারণে উদ্ভিদ হচ্ছে তোমার লম্বা হচ্ছে, আর সেকেন্ডারি বৃদ্ধির কারণে উদ্ভিদ হচ্ছে পাশ দিয়ে কিন্তু মোটা হয়। তাহলে প্রাইমারি বৃদ্ধির কারণে উদ্ভিদ লম্বা হয়, আর সেকেন্ডারি বৃদ্ধির কারণে উদ্ভিদ পাশ দিয়ে মোটা হয়। পাশ দিয়ে মোটা হওয়ার সময় কাণ্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে হচ্ছে ফেটে যায়। তাহলে সেকেন্ডারি বৃদ্ধি বা পাশ দিয়ে যখন মোটা হইতে চায় তখন কাণ্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়। সেই লেন্টিসেল দিয়ে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়। তো পানি যখন বাষ্পাকারে লেন্টিসেল পথে বের হয়ে যায় তখন তাকে লেন্টিকুলার প্রশোধন বলে। তাহলে বুঝছো, প্রাইমারি বৃদ্ধির সময় দৈর্ঘ্যে লম্বা হয়, আর সেকেন্ডারি বৃদ্ধির সময় পাশ দিয়ে মোটা হয়। তো পাশ দিয়ে মোটা হওয়ার সময় বিভিন্ন জায়গায় জায়গায় ফেটে যায়। ওই ফেটে যে ফাটা ফাটা যে জায়গাগুলো পাওয়া যায় সেই জায়গাগুলোকে তোমার বলা হয় লেন্টিসেল। আর উদ্ভিদের যে কাণ্ড আছে সেই কাণ্ডের সবচেয়ে বাইরের স্তরে হচ্ছে এক ধরনের টিস্যু থাকে। কাণ্ডের সবচেয়ে বাইরের স্তরে আবরণের দিকে এক ধরনের টিস্যু থাকে, এটাকেই তোমার বলা হয় কর্ক টিস্যু। তাহলে কাণ্ডের সবচেয়ে বাইরের স্তরে হচ্ছে এক ধরনের টিস্যু থাকে, এই টিস্যুকে তোমার বলা হয় কর্ক টিস্যু। বুঝছো? কর্ক টিস্যু। এই কর্ক টিস্যু জায়গায় জায়গায় ফেটে যে সেই ফাটা জায়গাকে লেন্টিসেল বলে। তাহলে লেন্টিসেলের মাধ্যমে প্রশোধন হয়, এই জন্য এটাকে হচ্ছে লেন্টিকুলার প্রশোধন বলে। তাহলে খুব কম পরিমাণ পানি হচ্ছে এই পথে বের হয়। তো লেন্টিসেল হচ্ছে তোমার পেরিডার্ম স্তরে অবস্থান করে। পেরি মানে চারপাশে। দেখো বায়োলজিতে তোমরা সবাই জানো পেরি শব্দের মানে চারপাশে, পেরি শব্দের মানে চারপাশে, ডার্ম শব্দের মানে আবরণ। পেরি শব্দের মানে চারপাশে আর ডার্ম শব্দের মানে হচ্ছে আবরণ, তার মানে সবচেয়ে চারপাশের আবরণ, মানে কাণ্ডের চারপাশের আবরণ বা কাণ্ডের সবচেয়ে বাইরের আবরণ। বুঝতেই পারতেছো? তাহলে পেরিডার্ম স্তরে হচ্ছে লেন্টিসেলটা অবস্থান করে, মানে একবারে বাইরে চারপাশের স্তরে অবস্থান করে এবং সবসময় খোলা থাকে। ফাটা জায়গা, এটা সবসময় খোলা থাকবে। তোমার ঠোঁট ফেটে গেছে, তোমার ঠোঁট ফাটলে এটা সবসময় খোলাই থাকবে। ঠোঁট ফাটা, ঠোঁট কি জোড়া লাগে? জোড়া লাগবে কিছুক্ষণ পরে জোড়া লাগবে। বা ধরো তোমার কোন একটা জায়গা কেটে গেছে, কাটা জায়গাটা সবসময় কি থাকবে না, এরকম আর কি। তাহলে ফাটা জায়গা সবসময় খোলা থাকে, এই জন্য দিবারাত্রি সমভাবে হচ্ছে তোমার লেন্টিকুলার প্রশোধন চলতে থাকে। দেখো বুঝে বুঝে পড়ো, কাণ্ডের জায়গায় জায়গায় যে ফেটে গেছে এই ফাটা জায়গা সবসময় থাকবে। তো ফাটা জায়গা সবসময় থাকলে দিন রাত সবসময় প্রশোধন হবে, অর্থাৎ লেন্টিকুলার প্রশোধন দিবারাত্রি সবসময় হইতে থাকে। আর উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়ায় যেই পরিমাণে পানি হারায় তার মাত্র 1% হচ্ছে লেন্টিকুলার প্রশোধনের মাধ্যমে হয়। তাহলে 95 থেকে 98% হচ্ছে তোমার 95 থেকে 98% হচ্ছে তোমার পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, 2 থেকে 5% হচ্ছে কিউটিকুলার মাধ্যমে হয় বা ত্বকের মাধ্যমে হয়, আর 1% বা তারও কম হচ্ছে লেন্টিকুলারের মাধ্যমে প্রশোধন হয়। আর এটা সারাদিন খোলা থাকে কেন? কারণ ফাটা জায়গা, এটা সবসময় খোলা থাকবে, এটা দিনেও খোলা থাকবে, রাত্রেও খোলা থাকবে। এই জন্য দিবারাত্রি 24 ঘন্টায় হচ্ছে লেন্টিকুলার প্রশোধন চলতে থাকে। এবার আসো পত্ররন্ধ্রীয় প্রশোধন এবং ত্বকীয় প্রশোধনের মধ্যে পার্থক্য। বুঝতেই পারতেছো, পত্ররন্ধ্রীয় প্রশোধন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, ত্বকীয় প্রশোধন বাইরে আরেকটা নাম হচ্ছে কিউটিকুলার প্রশোধন। তাহলে এটা হচ্ছে কিউটিকুলার মাধ্যমে ঘটে। তো পত্ররন্ধ্রীয় প্রশোধন, পত্ররন্ধ্র বন্ধ থাকলে প্রশোধন বন্ধ থাকে। আর ত্বকীয় প্রশোধন এটাও সবসময়, কিউটিকল সবসময় থাকে, তো এখানের মাধ্যমে প্রশোধন চললে সবসময় চলতে পারে। পত্ররন্ধ্রের প্রশোধনের হারই সবচেয়ে বেশি 95 থেকে 98%, কিউটিকুলার প্রশোধন হচ্ছে অনেক কম 2 থেকে 5%, আর লেন্টিকুলার প্রশোধন হচ্ছে 1% বা তারও কম। ঠিক আছে? আর পত্ররন্ধ্র তোমরা সবাই জানো যে পত্ররন্ধ্রীয় যে প্রশোধন সেটা রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, কারণ পত্ররন্ধ্রের দুই পাশে হচ্ছে কি থাকে? রক্ষীকোষ থাকে। তাহলে পত্ররন্ধ্রীয় প্রশোধন রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আর ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন এখানে রক্ষীকোষের কোনো ভূমিকা নাই। তাহলে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন, তাহলে এখানে রক্ষীকোষের কোনো ভূমিকা নাই। ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো আমরা একটা ব্রেক নেই, 6-7 মিনিটের একটা নামাজ বিরতি নেই। ঠিক আছে? তারপরে আবার আমরা আসি। ঠিক আছে? আবার আমরা হচ্ছে একটু আসি, 6-7 মিনিট, মিনিট না মিনিট, তাহলে আবার একটু আসি।
আজকে একটু আমরা পড়াই, কারণ এই চ্যাপ্টারটা বড় তো, বুঝছো, এই চ্যাপ্টারটা 2টা ক্লাসে আমরা শেষ করতে চাচ্ছি, তো একটু শেষ না করতে পারলে একটু প্রেশার হবে। তাহলে 6-7 মিনিটের হচ্ছে নামাজ ব্রেক। হ্যাঁ, তারপর একটু পরে হচ্ছে আবার আজান দিবে, সমস্যা না। আমরা তখনও একটা ব্রেক দিয়ে 5:30 পর্যন্ত একটু টেনে টেনে একটু হালকা করে পড়াই, অন্তত প্রশ্নোত্তরটা আজকে শেষ করি, তাইলে অন্তত অনেক কিছু আগে থাকবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ, তাহলে একটু ব্রেক নিয়ে আসো, আমিও আসতেছি। ওকে।
আচ্ছা, তো চলে আসছে আবারও, ঠিক আছে, একটু দাঁড়াও, মনে হয় 7-8 মিনিট বইলা 10 মিনিট লাগে দিচ্ছে। হয়, এটা স্বাভাবিক, নামাজ পড়তে তো একটু সময় লাগে, তাই না? তোমাদেরও একটু নামাজ পড়ার পরে দেখা যায় একটু ফোনটা হাতে নেই, স্বাভাবিক। তোমাদের মতো আমাদেরও অভ্যাস খারাপ হয়ে গেছে, বুঝছো, কিছু হইলেই ফোনটা হাতে নিতে ইচ্ছা করে। যাই হোক, তো ফোনটা এমন একটা জিনিস, যাই হোক একটু দেখলাম। তোমরা দেখছো অলরেডি কিন্তু বই চলে আসছে, দেখো প্রয়াসের দেখো 2-1টা পোস্ট দেখো। প্রয়াসে কিন্তু অলরেডি আমরা হচ্ছে কয়েকজনকে হাতে হাতে প্যাকেজিং সহ সুন্দর করে হচ্ছে বইটা দিয়ে দিছি। কিছুক্ষণ পরে আনবক্সিং এর দেখবা যে ভিডিও চলে আসবে। তো যাই হোক, দেখো বইটা অনেকেই কাছেই চলে আসছে, আনবক্সিং এর ভিডিও আমরা আরো সুন্দর করে হচ্ছে এটার দিব। আম, আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, তো হ্যাঁ, সব কিছু ঠিক, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো আমরা আবার শুরু করি। তাহলে প্রথমে আসো, তোমরা দেখছো, আর গতকাল তোমাদেরকে একটু বই পাঠাইতে পারি নাই, গতকালের চালানটা আমাদের মিস গেছে আর কি, বুঝছো। মিস গেছে কেন জানো? কারণ গতকাল সারাদিন বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে বইগুলা বের করতে পারি নাই প্রেস থেকে, বইগুলা যে কুরিয়ারে যে নিতে হবে এটা নিতে পারি নাই আসলে। কারণ হচ্ছে বুঝোই তো, বই তো কাগজ, কাগজ পানিতে দিলে ভিজে যায়। তো নতুন বই যদি তোমাদেরকে পাইলা যে বইয়ের পেজ ভিজে গেছে, 2-1টা পেজ ছিঁড়ে গেছে, তোমাদেরই তো উল্টো মন খারাপ হবে। এই জন্য গতকাল সারাদিন হচ্ছে আমাদের আর কিছু করার ছিল না। বই গতকালের চালানটা আমরা দিতে পারি নাই, সারাদিন বৃষ্টি হয়েছে ঢাকা শহরে, তোমরা যারা দেখছো গতকাল সারাটা দিন বৃষ্টি হয়েছে পুরো ঢাকা সব জায়গায়, ঠিক আছে। এই জন্য আজকে হচ্ছে আমরা আবার দিছি চালানটা। আর যাদের বাসা কাছে ছিল ওদেরকে আমরা কাছে কাছে হচ্ছে হ্যান্ড ওভার করে দিছি। ওকে, ঠিক আছে, তাহলে এবার আসো হলো পত্ররন্ধ্র বা হচ্ছে তোমার স্টোমাটা। তাহলে পত্ররন্ধ্র বা স্টোমাটা, তাহলে এটা একটু আমরা দেখি। তাহলে পাতার এবং কচিকাণ্ডের ঊর্ধ্ব নিম্নতলের হচ্ছে বহিতকে, মানে এপিডার্মিসে। তোমরা সবাই জানো বায়োলজিতে এপি শব্দের মানে হচ্ছে বাইরে। এপি মানে বাইরে বা উপরে, উপরে বা বাইরে তুমি একটা বলতে পারো। তাহলে এপি শব্দের মানে উপরে, ডার্মিস মানে আবরণ। এপি মানে উপরে, ডার্মিস মানে আবরণ। তাহলে পাতার এবং কচিকাণ্ডের ঊর্ধ্ব ও নিম্ন তলের হচ্ছে বহিতকে, উপরের দিকে আবরণে হচ্ছে 2টা রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, 2টি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্টোমাটা, এক বচনে হচ্ছে তোমার স্টোমা বলে। তো পত্ররন্ধ্র শুধু বিশেষ আকৃতির ছিদ্র নয়, এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ, এর মাধ্যমে বেশ কয়েকটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া হচ্ছে সংগঠিত হয় বা নিয়ন্ত্রিত হয়। তাহলে এবার দেখো, প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 হতে 60,000 হচ্ছে পত্ররন্ধ্র থাকতে পারে। তাহলে প্রজাতির উপর ভিত্তি করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় হচ্ছে 1000 হতে 60,000 হচ্ছে পত্ররন্ধ্র থাকতে পারে। তো পত্ররন্ধ্রের গঠনটা জাস্ট একটু ছবি দেখেই আমরা বুঝবো। পত্ররন্ধ্র হচ্ছে পাতার উপরিতলে অবস্থিত এই যে 2টা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ এবং এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র নিয়ে পত্ররন্ধ্র গঠিত। দেখো পত্ররন্ধ্রটা আমরা একটু ছবি আঁকি। তাহলে পত্ররন্ধ্র হচ্ছে পাতার উপরিতলে 2টা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে তোমার রক্ষীকোষ। দেখো 2টা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে তোমার রক্ষীকোষ দ্বারা বেষ্টিত এই ছোট্ট রন্ধ্রকে আমরা কি বলি? পত্ররন্ধ্র বলি। আচ্ছা, আর এই বাকি 2টা হচ্ছে অর্ধচন্দ্রের মতো, অর্ধেক চাঁদের মতো। তাহলে 2টা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত পত্ররন্ধ্র মানে রন্ধ্রকেই আমরা কি বলছি? পত্ররন্ধ্র বলতেছি। আচ্ছা, এখন আসো, এই পত্ররন্ধ্র হচ্ছে একটা সুস্পষ্ট, মানে পত্ররন্ধ্রের 2 পাশে যে রক্ষীকোষ থাকে সেই রক্ষীকোষে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। এই যেটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তাহলে রক্ষীকোষে হচ্ছে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, তারপরে হচ্ছে ঘন সাইটোপ্লাজম, এই যে ঘন হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে রক্ষীকোষে সুস্পষ্ট নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, আর অনেকগুলা কি থাকে? অনেকগুলা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে রক্ষীকোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকতেছে, ঘন সাইটোপ্লাজম থাকতেছে, আর অনেকগুলা তোমার কি থাকতেছে? অনেকগুলা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট থাকতেছে। দেখো এই যে অনেকগুলা ক্লোরোপ্লাস্ট থাকতেছে। তাহলে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম এবং অনেকগুলা কি থাকছে? ক্লোরোপ্লাস্ট থাকতেছে। আর রক্ষীকোষের চারপাশে সাধারণ যে ত্বকীয় কোষগুলো আছে, কারণ রক্ষীকোষ কোথায় থাকে?
পাতার উপরের ত্বকে অথবা পাতার নিচের ত্বকে হচ্ছে রক্ষীকোষ থাকে। তাহলে রক্ষীকোষের চারপাশে কি থাকবে? ত্বকের কোষগুলা থাকবে। তাহলে রক্ষীকোষের চারপাশে ত্বকীয় কোষগুলা যে থাকে তার মধ্যে কিছু কোষ আছে যেই ত্বকীয় কোষগুলা আশেপাশের কোষ থেকে হচ্ছে আকার আকৃতিতে একটু ভিন্ন। তাহলে এই যে রক্ষীকোষের চারপাশে সাধারণ ত্বকীয় কোষ থেকে এই যে আকার আকৃতিতে হচ্ছে একটু ভিন্ন প্রকৃতির যে কিছু কোষ থাকে, যে সাধারণ ত্বকীয় কোষ থেকে আকার আকৃতিতে ভিন্ন এই যে বিশেষ প্রকৃতির যে কোষগুলো থাকে এগুলোরে বলা হয় সহকারী কোষ। মানে এগুলো ওরা সাহায্য করতেছে, এই জন্য এগুলোর আমরা কি বলতেছি? সহকারী কোষ বলতেছি। ঠিক আছে, তাহলে এটাই আর কি কাহিনী। স্টোমাটার নিচে, আবার স্টোমাটার নিচে হচ্ছে একটা বড় বায়ুকুঠুরি থাকে, পত্ররন্ধ্র বা স্টোমাটা। তার নিচে কি থাকে? পত্ররন্ধ্র বা স্টোমাটার নিচে একটা বড় বায়ুকুঠুরি থাকে। বলতো এই বায়ুকুঠুরিকে আমরা কি বলি? সাবস্টোমাটাল বায়ুকুঠুরি বলি। বায়োলজিতে কোনো কিছুর নিচে মানে হচ্ছে সাব, তাহলে স্টোমাটার নিচে থাকতেছে, তাহলে সাবস্টোমাটাল বায়ুকুঠুরি থাকে। ঠিক আছে, এখন আসো, অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা আর বিকাল 2টা থেকে 3টায় হচ্ছে পূর্ণ খোলা থাকে। তাহলে মনে রাখবা 10টা থেকে 11টা আর বিকাল 2টা থেকে 3টায় হচ্ছে তোমার পূর্ণ খোলা থাকে, অন্য সময় হচ্ছে আংশিক খোলা থাকে এবং রাত্রিতে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ থাকে। তাহলে অধিকাংশ উদ্ভিদের রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশন হচ্ছে পাথরকুচি উদ্ভিদ। পাথরকুচি উদ্ভিদের পত্ররন্ধ্র রাত্রের বেলা হচ্ছে খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। তাহলে অধিকাংশ উদ্ভিদে রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ আর দিনের বেলা খোলা থাকে, এটার ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি। পাথরকুচি উদ্ভিদে রাত্রের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু মেডিকেলের জন্য, যে পাথরকুচি উদ্ভিদ, ঠিক আছে, পাথরকুচি, তাহলে পাথরকুচি উদ্ভিদে হচ্ছে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে। তাহলে রাতে পত্ররন্ধ্র খোলা, তাহলে পাথরকুচি উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনের বেলায় হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ থাকে। এখন আসো পত্ররন্ধ্রের কাজ। পত্ররন্ধ্র তোমার 3টা শারীরবৃত্তীয় কাজে হচ্ছে হেল্প করে, শ্বসন, সালোক সংশ্লেষণ এবং প্রস্বেদন। এই 3টা শারীরবৃত্তিক কাজে হচ্ছে পত্ররন্ধ্র হচ্ছে হেল্প করে। কেমনে হেল্প করে দেখো, খুবই সিম্পল। সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ কি করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তো পত্ররন্ধ্র মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার গ্রহণ করে সালোক সংশ্লেষণকে হচ্ছে সাহায্য করে। সাথে রক্ষীকোষে এই যে অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টে হচ্ছে অনেক বেশি পরিমাণে সালোক সংশ্লেষণ সংঘটিত হয়। এইভাবে পত্ররন্ধ্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে হচ্ছে হেল্প করতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো শ্বসন। শ্বসন প্রক্রিয়াতে কি হয়? অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ হয় আর ভিতর থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে বাইরে বের হয়ে যায়। এটাও একটা কাহিনী। আর থার্ড যে টপিকটা, থার্ড জিনিসটা হচ্ছে কি? থার্ড জিনিসটা হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপরে হচ্ছে তোমার প্রস্বেদন, মানে সালোক সংশ্লেষণ হইল, শ্বসন হইল, আর হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদন তো বুঝতেই পারতেছো যে পত্ররন্ধ্রের মাধ্যমেই তো বাষ্পাকারে হচ্ছে পানি বাইরে বের হয়ে যায়, তার মানে পত্ররন্ধ্র প্রস্বেদনেও হেল্প করে। তার মানে প্রস্বেদন, শ্বসন, সালোক সংশ্লেষণ, এই 3টা গুরুত্বপূর্ণ শারীরবৃত্তিক প্রক্রিয়াতে তোমার কে হেল্প করতেছে? পত্ররন্ধ্র হচ্ছে হেল্প করতেছে। তাহলে এগুলো হচ্ছে পারবা, ঠিক আছে, এই জিনিসগুলো পারবা। এবার আসো স্ট্রোমা ও স্টোমাটার মধ্যে পার্থক্য, এটা লাগবে না। স্ট্রোমা হচ্ছে ওই যে ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স আছে না, ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স বা যে ধাত্র আছে, সেই ধাত্র পদার্থকে হচ্ছে স্ট্রোমা বলে। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে সমসত্ব ম্যাট্রিক্স বা সমসত্ব ধাত্রকে হচ্ছে তোমার স্ট্রোমা বলে। স্ট্রোমা হচ্ছে একটা কলয়েড ধর্মী হচ্ছে তোমার দ্রবণ, স্ট্রোমা। আর স্টোমাটা হচ্ছে পাতার ত্বকে একটা রন্ধ্র বা ছিদ্র থাকে, পাতার ত্বকে একটা রন্ধ্র বা ছিদ্র আছে, সেই রন্ধ্র বা ছিদ্রকে হচ্ছে তোমার স্টোমাটা বলে। তারপরে দেখো স্ট্রোমাতে বিভিন্ন রকমের প্রোটিন দানা, এনজাইম, রাইবোজোম, ডিএনএ, আরএনএ, ভিটামিন থাকে। মনে হয় যে ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স বা যে ধাত্রটা, সেটাকে হচ্ছে স্ট্রোমা বলে। এই যে এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, দেখো একটা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকি, বুঝতে পারবা। এটা যদি একটা ক্লোরোপ্লাস্ট হয়, এই যে ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স বা যে ধাত্রটা, এই ম্যাট্রিক্স বা ধাত্রকে হচ্ছে স্ট্রোমা বলে। এই স্ট্রোমার মধ্যে ওই যে মনে আছে থলের মতো থাইলাকয়েড থাকে, আবার অনেকগুলো থাইলাকয়েড একটার উপরে আরেকটা জড়ো হয়ে তোমার কি তৈরি করে? এক একটা গ্রানাম তৈরি করে। ঠিক আছে, এক বচনে গ্রানাম, বহু বচনে হচ্ছে গ্রানা। তাহলে এই যে ম্যাট্রিক্স বা ধাত্র, এই ম্যাট্রিক্স বা ধাত্রকে হচ্ছে তোমার স্ট্রোমা বলে।
যাই হোক, তাহলে স্ট্রোমাতে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রোটিন দানা হাবিজাবি থাকে, আর স্টোমাটা হচ্ছে একটা পত্ররন্ধ্র। তাহলে স্টোমাটা হচ্ছে একটা স্টোমাটাল রন্ধ্র বা ছিদ্র ও দুইটা রক্ষী কোষ দিয়ে গঠিত। বুঝতেই পারতেছে এদের মধ্যে পার্থক্য। তাহলে এবার দেখো শালক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের যে বিক্রিয়াগুলো, শালক সংশ্লেষণ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। তাহলে আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো হচ্ছে স্ট্রোমার মধ্যে সংগঠিত হয়। আর স্টোমাটা বা পত্ররন্ধ্র হচ্ছে গ্যাসীয় বিনিময়, হচ্ছে তোমার স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে তোমার গ্যাসীয় বিনিময় হয়। ঠিক আছে, তাহলে আই হোপ এই বেসিকগুলো হচ্ছে বুঝতেই পারতেছো। তাহলে এবার আসো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। তাহলে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশলটা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে বুঝতেই পারতেছো পত্ররন্ধ্র কখন খুলে। দেখো পত্ররন্ধ্রের এই যে রক্ষীকোষ আছে না, রক্ষীকোষের দুই ধরনের হচ্ছে তোমার প্রাচীর আছে। রক্ষীকোষের দুই ধরনের প্রাচীর আছে। একটা প্রাচীর হচ্ছে পত্ররন্ধ্রের দিকের প্রাচীর হচ্ছে এটা অনেক পুরু। এই পত্ররন্ধ্রের দিকের যে প্রাচীরটা, এই প্রাচীরটা হচ্ছে অনেক পুরু। দেখো এই যে পত্ররন্ধ্রের দিকের যে প্রাচীরটা আছে, পত্ররন্ধ্রের দিকের প্রাচীরটা হচ্ছে অনেক বেশি পুরু, আর বাইরের প্রাচীরটা হচ্ছে অনেক বেশি পাতলা। তাহলে রক্ষীকোষের পত্ররন্ধ্রের দিকের প্রাচীরটা হচ্ছে অনেক পুরু আর বাইরের প্রাচীরটা হচ্ছে অনেক পাতলা থাকে। তো ভিতরের দিকের প্রাচীরটা পুরু হওয়ার কারণে তুমি খেয়াল করে দেখো রক্ষীকোষ যখন স্ফীত হয়, রক্ষীকোষ যখন মোটা হয়ে যায়, ধরো আমার এটা একটা রক্ষীকোষ, এটা মনে করো একটা রক্ষীকোষ। তাহলে এই রক্ষীকোষগুলো যখন স্ফীত হয় বা যখন মোটা হয়ে যায় তখন কি হয়, একটা আরেকটাকে ধাক্কা দেয়। একটা আরেকটাকে ধাক্কা দেওয়ার কারণে দেখো মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়, অর্থাৎ পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। ধরো রিক্সার মধ্যে হচ্ছে একটা মোটা জামাই আর মোটা বউ বসছে, ঠিক আছে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসছে। রিক্সায় তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বেশি যায়, যাই হোক বসছে। তাহলে দুইজনে যদি মোটা হয়, একজন আরেকজনের শরীরের সাথে শরীর ধাক্কা লেগে কিন্তু একজন আরেকজনের থেকে দূরে থাকবে, দেখবে এদের মাঝখানে হচ্ছে গ্যাপ থাকবে। ব্যাপারটা এরকম যে এটা একটা রক্ষীকোষ, এটা একটা রক্ষীকোষ। তাহলে দুইটা রক্ষীকোষ হচ্ছে পুরু, মানে দুইটা রক্ষীকোষ হচ্ছে যখন স্ফীত হয়, যখন মোটা হয়, তখন এদের প্রাচীর পুরু হওয়ার কারণে এখানে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে মাঝখানের পত্ররন্ধ্র খুলে যায়। তার মানে রক্ষীকোষের স্ফীত অবস্থা পত্ররন্ধ্র হচ্ছে খোলার জন্য হচ্ছে দায়ী। আর রক্ষীকোষ যখন চুপসে যায়, রক্ষীকোষ যখন শিথিল হয়ে যায় বা চুপসে যায়, তখন হচ্ছে একটার গায়ের সাথে আরেকটা লেগে যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে রক্ষীকোষ যখন চুপসে যায় বা শিথিল হয়ে যায়, দেখো চুপসে গেছে, একবারে চুপসে গেছে বা যখন শিথিল হয়ে গেছে, তখন একটার গায়ের সাথে আরেকটা হচ্ছে তোমার লেগে যায়, মানে তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে রক্ষীকোষ চুপসে গেলে বা শিথিল হয়ে গেলে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, আর রক্ষীকোষ মোটা হইলে হচ্ছে পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক আছে, এখন আসো রক্ষীকোষ স্ফীত হয় কখন বা রক্ষীকোষ মোটা হয় কখন। দেখো রক্ষীকোষ ওই যে তার চারপাশে যে ওই যে ত্বকীয় কোষ আছে না, বা যে সহকারী কোষগুলো আছে, রক্ষীকোষের চারপাশে মনে করো যে ত্বকীয় কোষ বা যে সহকারী কোষগুলো আছে, সেই সহকারী কোষ থেকে যদি অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় যদি পানি রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে, তাহলে রক্ষীকোষ হচ্ছে ফুলে যায়। তাহলে রক্ষীকোষের আশেপাশের ত্বকীয় কোষ বা সহকারী কোষ থেকে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া, অন্ত মানে ভিতরে, তাহলে কার ভিতরে, রক্ষীকোষের ভিতরে যদি অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে পানি প্রবেশ করে, রক্ষীকোষ হচ্ছে তোমার স্ফীত হয়। আর রক্ষীকোষ যত স্ফীত হবে পত্ররন্ধ্র খুলে যাবে। ঠিক আছে, এবার আসা হচ্ছে বহি অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে এবার আসো আমরা একটা কাজ করি, বহি অভিস্রবণ প্রক্রিয়া দেখি। আর উল্টা যদি হয় যে রক্ষীকোষ থেকে পানি বাইরে বের হয়ে গেছে, তাহলে বের হয়ে যাওয়া মানে কি, বহি, তাহলে এটাকে বলা হয় বহি অভিস্রবণ প্রক্রিয়া। তো বহি অভিস্রবণ প্রক্রিয়ায় যখন রক্ষীকোষ থেকে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে গেলে রক্ষীকোষ চুপসে যায়, শিথিল হয়ে যায়। আর চুপসে গেলে বা শিথিল হয়ে গেলে একটার গায়ের সাথে আরেকটা লেগে যায়, তখন পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এগুলাই হচ্ছে বলছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের একটা ব্রেক নেই, 1 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি। তাহলে বুঝতে পারছো? আর বহিঃঅভিস্রবণের ফলে যে রক্ষী কোষের ভিতরের পানি বাইরে বের হয়ে আসে, কারণ বহি মানে বাইরে, তাহলে ভিতরের পানি যদি বাইরে বের হয়ে আসে তাহলে রক্ষী কোষ হচ্ছে শিথিল হয়ে যায় বা চুপসে যায়, তখন বুঝতেই পারতেছো পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া, রক্ষী কোষদ্বয়ের গঠন এবং তার স্ফীত প্রভাবকগুলো, আলো মানে খোলা ও বন্ধ হওয়া অনেক কিছুর উপরে, আলো, তাপমাত্রা বা জলে বাষ্পের উপরও হচ্ছে তোমার নির্ভর করতেছে আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হোপফুলি আমরা পারবো। এখন পত্ররন্ধ্র খোলা আমরা 5-10 মিনিটের মধ্যে এটা শেষ করে দিই। হ্যাঁ, 5:30টার মধ্যে শেষ করে দিই, তারপরে তোমরা হচ্ছে নামাজ পড়ে ফেলো, একটু শেষ করে দেওয়ার অল্পই বাকি আছে। তো তাহলে বিজ্ঞানী ভন মলের একটা মতবাদ আছে। তাহলে এই যে রক্ষী কোষের খোলা বা বন্ধ হওয়ার যে মতবাদটা, সেটা সম্পর্কে হচ্ছে বিজ্ঞানী ভন মলের একটা মতবাদ আছে। তো ভন মল যেটা বলছে যে রক্ষী কোষের স্ফীতি অবস্থার যে পরিবর্তন হয়, রক্ষী কোষের স্ফীতি অবস্থার পরিবর্তনই তোমার পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রধান কারণ, ভন মলের মতবাদ। এবার আসলে লয়েডের মতবাদ। এই লয়েডের মতবাদটা মেডিকেলে আসবে, যে নিচের কোনটা, স্টার্চ সুগার পারস্পরিক রূপান্তর মতবাদ। তাহলে বিজ্ঞানী লয়েডের মতবাদটাই স্টার্চ সুগার পারস্পরিক রূপান্তর মতবাদ নামে হচ্ছে তোমার পরিচিত। তাহলে লয়েডের মতবাদটাই স্টার্চ সুগার পারস্পরিক রূপান্তর মতবাদ নামে হচ্ছে তোমার পরিচিত। ঠিক আছে, স্টার্চ সুগার পারস্পরিক রূপান্তর মতবাদটা লয়েডের মতবাদ নামে হচ্ছে তোমার পরিচিত আর কি। তাহলে এই মতবাদে বিজ্ঞানী লয়েড বলছে রক্ষী কোষের স্ফীত অবস্থার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা স্টার্চ এবং সুগারের পারস্পরিক পরিবর্তনের উপরে হচ্ছে নির্ভরশীল। কেমনে নির্ভরশীল? তিনি বলছে যে দিনের বেলায় যেটা হয়, দিনের বেলা বা রাত্রের বেলা, আচ্ছা রাত্রের বেলা যেটা হয়, রাত্রের বেলা হচ্ছে রক্ষী কোষের ভিতরের যত চিনি আছে সেই চিনিগুলো হচ্ছে শ্বেতসারে পরিণত হয়। শ্বেতসারে পরিণত হওয়ার কারণে রক্ষী কোষের ভিতরে হচ্ছে অভিস্রবণিক চাপ কমে যায়, ফলে সে আর পানিকে ধরে রাখতে পারে না, ফলে কোষস্থ পানি হচ্ছে বহি অভিস্রবণের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, কোষ শিথিল হয়ে পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, লয়েডের মতবাদটা আমি একটু বলি, বা স্টার্চ সুগারের পারস্পরিক রূপান্তর মতবাদ। লয়েডের মতবাদে যেটা বলছে যে রাতের বেলা যেটা হয়, রাতে যেটা হয় এই রক্ষী কোষের ভিতরে, বুঝছো, রক্ষী কোষের ভিতরে মানে যে চিনিগুলা ছিল সেই চিনিগুলা হচ্ছে অদ্রবণীয় শ্বেতসারে কনভার্ট হয়। এই চিনিগুলা কিসে কনভার্ট হয়? রাতের বেলা হচ্ছে এই চিনিগুলা অদ্রবণীয় হচ্ছে তোমার শ্বেতসারে কনভার্ট হয়। আর চিনি যখন মনে করো এরকম অদ্রবণীয় শ্বেতসারে কনভার্ট হয়, তখন এই চিনির ভিতরে অভিস্রবণিক চাপ কমে যায়। অদ্রবণীয় শ্বেতসারে কনভার্ট হয়, তার মানে এই চিনির ভিতরে কি হয়, অদ্রবণীয়, যেহেতু এটা পানিতে দ্রবীভূত হয় না, সো এটা পানিকে বিকর্ষণ করে। পানিকে বিকর্ষণ করে মানে হচ্ছে এখানে অভিস্রবণিক চাপ কমে যায়। অভিস্রবণিক চাপ কমে গেলে সে পানিকে বিকর্ষণ করে, মানে সে পানিকে আর ধরে রাখতে চায় না। সো পানিকে ধরে রাখতে না চাইলে তখন পানি হচ্ছে বাইরে বের হয়ে আসে, তার মানে বহি অভিস্রবণ হয়। বহি মানে বাইরে, সো রক্ষী কোষ থেকে পানি তখন বহি অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বের হয়ে আসে। আর বুঝতেই পারতেছো, রক্ষী কোষ থেকে যদি এইভাবে বহি অভিস্রবণ প্রক্রিয়ায় যদি পানি বাইরে বের হয়ে আসে, রক্ষী কোষ চুপসে যাবে অথবা শিথিল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি চুপসে অথবা কি হয়ে যায়, শিথিল হয়ে যায়। আর চুপসে বা শিথিল হয়ে গেলে পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে লয়েডের মতবাদ। আবার দিনের বেলা উল্টা হয়। দিনে কি হয় বুঝতেই পারতেছো, দিনের বেলা, তাহলে এটা একটু লেখি। দিনের বেলা যেটা হয়, দিনের বেলা এই যে অদ্রবণীয় যে শ্বেতসার ছিল, সেই শ্বেতসার হচ্ছে পানিতে অদ্রবণীয়। এই অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় হচ্ছে তোমার চিনিতে কনভার্ট হয়। তাহলে দিনের বেলা অদ্রবণীয় শ্বেতসার, তাহলে দিনের বেলা হচ্ছে অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে কনভার্ট হয়। তাহলে অদ্রবণীয় শ্বেতসার তোমার হচ্ছে দ্রবণীয় চিনিতে কনভার্ট হয়। দ্রবণীয় চিনি
অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে কনভার্ট হয়। সো যখনই চিনিতে কনভার্ট হয়, চিনি হচ্ছে পানিতে দ্রবণীয়, সো সে তখন পানিকে আকর্ষণ করে। চিনির পানিতে দ্রবণীয়, এই জন্য সে পানিকে আকর্ষণ করে। সো চিনি যখন পানিকে আকর্ষণ করে তখন সেই চিনিকে দ্রবীভূত করার জন্য বাইরে থেকে তখন অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে পানি কোষের ভিতরে প্রবেশ করে। কারণ রক্ষী কোষের ভিতরে অদ্রবণীয় শ্বেতসার যখন দ্রবণীয় চিনিতে কনভার্ট হয়, চিনি পানিতে দ্রবণীয়, সো সে পানিকে আকর্ষণ করে, তার মানে এখানে অভিস্রবণিক চাপ বেড়ে যায়। তাহলে তখন এখানে যেটা হয়, অভিস্রবণিক যে চাপ আছে, কারণ সে পানিকে আকর্ষণ করে, তার মানে অভিস্রবণিক চাপ বেড়ে যায়। অভিস্রবণিক চাপ বেড়ে গেলে তখন সেই চিনিকে দ্রবীভূত করার জন্য বাইরে থেকে বা সহকারী কোষ থেকে বেশি বেশি হচ্ছে তোমার পানি ভিতরে প্রবেশ করে। কোন প্রক্রিয়ায়? অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায়। কারণ অন্ত মানে ভিতরে, তাহলে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় বেশি বেশি পানি তখন ভিতরে প্রবেশ করে। তো বুঝতেই পারতেছো, বেশি বেশি পানি যখন ভিতরে প্রবেশ করবে এটা ফুলে যাবে। আর এটা যখন ফুলে যায়, ওই যে মোটা দুইটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিকশায় বসছে, একজনের সাথে আরেকজন ধাক্কা লেগে দূরে সরে যাবে, পত্ররন্ধ্র খুলে যাবে। তাহলে পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে এই মতবাদটাকে বলা হয় লয়েডের মতবাদ বা স্টার্চ সুগার পারস্পরিক রূপান্তর মতবাদ। কারণ এই মতবাদে হচ্ছে অদ্রবণীয় স্টার্চ, এই শ্বেতসারকে ইংলিশে বলা হয় স্টার্চ। তাহলে স্টার্চ বা শ্বেতসার চিনিতে কনভার্ট হচ্ছে, এই জন্য এটাকে স্টার্চ সুগার মতবাদও বলা হয়। এই মতবাদের কারণে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়। তো পরবর্তীতে বিজ্ঞানী সায়ারি বলছে যে আমি লয়েডের মতবাদটাকে মেনে নিছি। হ্যাঁ, লয়েড যা বলছে ঠিক আছে, যে স্টার্চ সুগারের রূপান্তর মতবাদ, কথাটা ঠিক, কিন্তু বলছে স্টার্চ সুগারের রূপান্তরটা কেন হয়, কেন দিনের বেলা হচ্ছে তোমার চিনিগুলা স্টার্চে কনভার্ট হয়, মানে সরি দিনের বেলা কেন হচ্ছে স্টার্চগুলা চিনিতে কনভার্ট হয়, বা রাতের বেলা কেনই হচ্ছে তোমার চিনিগুলা হচ্ছে আবার স্টার্চে কনভার্ট হয়, এরও তো একটা কারণ আছে। তিনি বলছে যে শ্বেতসার বা স্টার্চ ও চিনির এই যে আন্তঃপরিবর্তন, এটা অ্যাকচুয়ালি কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। তাহলে শ্বেতসার ও চিনির যে আন্তঃপরিবর্তন, সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয়? কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। কোষ রসের পিএইচ এর জন্য হয়। কারণ রাত্রির বেলা সূর্যালোক না থাকায়, রাত্রের বেলা হচ্ছে সূর্যের আলো নাই, তাহলে রাত্রের বেলা সূর্যালোক না থাকায় সালোক সংশ্লেষণ হচ্ছে বন্ধ হয়ে যায়। আর সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসন চলতে থাকে রাত্রের বেলা। তাহলে সেই শ্বসন চলতে থাকে, ফলে শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড রক্ষী কোষের কোষ রসে হচ্ছে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। তাই রাতের বেলা হচ্ছে তোমার পিএইচ কমে যায়। মানে রাত্রে তো সূর্যের আলো নাই, সূর্যের আলো না থাকলে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি হবে না, মানে সালোক সংশ্লেষণ হবে না। রাত্রেবেলা সালোক সংশ্লেষণ বন্ধ থাকে, কিন্তু শ্বসন তো চলবে। আর যত বেশি শ্বসন হবে তত বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড কোষ রসে দ্রবীভূত হয়ে ওই যে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, একটু আগে দেখাইছি, পানির সাথে হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড, এই যে পানির সাথে তখন কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। তো কার্বনিক অ্যাসিড, বুঝতেই পারতেছো এটা একটা অ্যাসিড, তো অ্যাসিড সৃষ্টি হইলে পিএইচ কমে যায়। তো রাতের বেলা কোষ রসের পিএইচ কমে গেলে এই যে দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে কনভার্ট হয়। বাকিটা তো বুঝতেই পারতেছো। শ্বেতসার হচ্ছে শ্বেতসারে পরিণত হইলে অভিস্রবণিক চাপ কমে যায়, কারণ এটা পানি তো অদ্রবণীয়, তো সে পানিকে বিকর্ষণ করে, তো ভিতর থেকে বাইরে অর্থাৎ বহি অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বাইরে বের হয়ে যায়, রক্ষীকোষ চুপসে যায় বা শিথিল হয়ে যায়, ফলে পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। এবার আসো দিনের বেলা কি হয়। দিনের বেলা সূর্যের আলোর কারণে আবার সালোক সংশ্লেষণ শুরু হয়। তাহলে সূর্যের আলোর কারণে যদি আবার সালোক সংশ্লেষণ শুরু হয়, তাহলে রক্ষী কোষের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা খরচ হয়ে যায়। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়। তাহলে রক্ষী কোষের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ব্যবহৃত হয়ে যায় বা খরচ হয়ে যায়। তো কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়ে গেলে বা খরচ হয়ে গেলে তখন আর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হয় না। তাহলে অ্যাসিড যদি তৈরি না হয়, তাহলে তখন আর পিএইচ কমে না, তখন পিএইচ কি হয়? বাড়তে থাকে। তো পিএইচ বেড়ে 7 হয়ে যায়। বুঝতেছো? মানে দিনের বেলায় তো সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়লে সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণ হইলে কোষ রসের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কার্বোহাইড্রেট তৈরি করে, ফলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু খরচ হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড খরচ হয়ে গেলে তখন আর নতুন করে কার্বনিক অ্যাসিড তৈরি হয় না। অ্যাসিড তৈরি না হইলে পিএইচ কমবে না, উল্টা তখন কি হবে? পিএইচ বাড়বে। আর যখন পিএইচ বেড়ে 7 হয়ে যায়, তখন উল্টা ঘটনা হয়। দিনের বেলা অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে পরিণত হয়, ফলে ওই যে চিনিগুলা পানিতে দ্রবীভূত, এই জন্য অভিস্রবণিক চাপ বেড়ে যায়, ফলে বাইরে থেকে হচ্ছে পানি ভিতরে প্রবেশ করে, মানে অন্তঃবিস্রবণ হয়। অন্ত মানে ভিতরে, তো বাইরে থেকে তখন পানি হচ্ছে রক্ষী কোষের ভিতরে প্রবেশ করে, মানে অন্তঃবিস্রবণ হয়। অন্ত মানে ভিতরে, তো অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় রক্ষী কোষে পানি প্রবেশ করার কারণে রক্ষী কোষ স্ফীত হয়ে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। এই হয়েছে কাহিনী।
কিন্তু পরবর্তীতে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ নামে আরেকটা মতবাদ আসছে, এটাও আমাদের পড়তে হবে। তাহলে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, ঠিক আছে। এই প্রোটন প্রবাহ মতবাদ এটা প্রবর্তনের পূর্ব পর্যন্ত হচ্ছে স্টার্চ সুগার মতবাদ হচ্ছে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু পরবর্তীতে একজন জাপানিজ বিজ্ঞানী এস ইমামুরা 1943 খ্রিস্টাব্দে রক্ষীকোষে পটাশিয়াম আয়ন প্রবেশ হচ্ছে তিনি প্রমাণ করেন। ইমামুরা এটাকে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ বলে। তার মতে দিনের বেলায় সূর্যের আলো যখন পড়ে, সূর্যের আলোর মধ্যে বেনিয়া সহকলা 7টা আলো আছে, সেই 7টা আলোর মধ্যে একটা আলো হচ্ছে নীল আলো। সেই নীল আলো রক্ষীকোষের যে রিসিপ্টর আছে, সেই রিসিপ্টরের কোষগুলোকে হচ্ছে উদ্দীপ্ত করে। তাহলে দিনের বেলা যখন সূর্যের আলো এসে পড়ে, সেই সূর্যের আলোর মধ্যে যেটা নীল আলো, সেই নীল আলো রক্ষীকোষের রিসিপ্টর কোষগুলোকে হচ্ছে উদ্দীপ্ত করে। রক্ষীকোষের রিসিপ্টর কোষগুলো যখন উদ্দীপ্ত হয়, সেই উদ্দীপনার কারণে তখন বাইরে থেকে হচ্ছে পটাশিয়াম আয়ন হচ্ছে রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে। আর বাইরে থেকে পটাশিয়াম আয়ন যখন রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে, এই পটাশিয়াম আয়ন বেশি বেশি প্রবেশ করলে পটাশিয়াম আয়নের ঘনত্ব বেড়ে যায়। তো পটাশিয়াম আয়নের ঘনত্ব বেড়ে গেলে এই পটাশিয়াম আয়নের ঘনত্ব কমানোর জন্য তখন বাইরে থেকে হচ্ছে পানিও ভিতরে প্রবেশ করে। কারণ তুমি বুঝতেই পারতেছো, পটাশিয়াম যত বেশি ভিতরে ঢুকবে পটাশিয়ামের ঘনত্ব বেড়ে যাবে। তো পটাশিয়ামের ঘনত্ব কমানোর জন্য তখন বাইরে থেকে হচ্ছে পানি অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে পটাশিয়ামের ঘনত্বকে হচ্ছে কমায় ব্যালেন্স করে দেয়। আর যেহেতু পানি প্রবেশ করতেছে, ফলে রক্ষীকোষ স্ফীত হয়ে যায়, পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। আর রাতের বেলা উল্টা হয়, রাতের বেলা হচ্ছে আলো নাই, ফলে রক্ষীকোষের যে রিসিপ্টর থাকে, সেই রিসিপ্টরগুলোর মধ্যে আর নীল আলো এসে পড়ে না। আর রিসিপ্টরের মধ্যে নীল আলো এসে না পড়লে রিসিপ্টর হচ্ছে আর উদ্দীপ্ত হবে না। তো রিসিপ্টর উদ্দীপ্ত না হইলে তখন পটাশিয়াম বের হয়ে যায়। তো পটাশিয়াম বের হয়ে গেলে পটাশিয়াম যেখানে যাবে পানিও সেখানে যাবে। তো পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ স্ফীত অবস্থা থেকে পুনরায় চুপসে যায়, শিথিল হয়ে যায়, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, একবার ইজি। মানে ব্যাপারটা এরকম, প্রোটন মতবাদ, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ, মানে আধুনিক মতবাদ বা তোমার প্রোটন প্রবাহ যে মতবাদটা, ঠিক আছে, এটা কে দিছে এটা আগে তোমাকে জানতে হবে। ইমামুরা, এস ইমামুরা, ঠিক আছে। আর কোন আয়নের কারণে তাহলে রক্ষীকোষ স্ফীত বা শিথিল হয়, এটাও মেডিকেল আসতে পারে, পটাশিয়াম আয়নের কারণে। তাহলে পটাশিয়াম আয়নের কারণে হচ্ছে রক্ষীকোষ স্ফীত বা শিথিল হয়। এটা কেমনে হয় দেখো, আমি একটু এই ছবিতেই দেখাই। আচ্ছা, এটা তো বুঝছো। দেখো তাহলে জিনিসটা হচ্ছে দিনের বেলা, তাহলে আমি আবার আসি, দিনের বেলা যেটা হয়, দিনের বেলা কি হয় বলো, সূর্যের আলো পড়ে, সূর্যের আলোর মধ্যে নীল আলো আছে, সেই নীল আলো রক্ষীকোষের রিসিপ্টরকে হচ্ছে তোমার কি করে, উদ্দীপ্ত করে। নীল আলো হচ্ছে রক্ষীকোষের রিসিপ্টর, নীল আলো রক্ষীকোষের রিসিপ্টরকে হচ্ছে উদ্দীপ্ত করে। নীল আলো হচ্ছে রক্ষীকোষের রিসিপ্টরকে উদ্দীপ্ত করে। সেই উদ্দীপনার কারণে রক্ষীকোষ উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয়ে বাইরে থেকে পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে। তো বাইরে থেকে পটাশিয়াম আয়ন যত বেশি ভিতরে প্রবেশ করে, পটাশিয়ামের ঘনত্ব বেড়ে যাবে। তো পটাশিয়ামের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে এটাকে ব্যালেন্স করার জন্য তখন বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে। তার মানে ভিতরে প্রবেশ করে মানে পানির অন্তঃবিস্রবণ হয়, ফলে রক্ষীকোষ স্ফীত হয় বা মোটা হয়ে যায়। রক্ষীকোষ যত বেশি মোটা হবে, পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। দ্যাটস ইট। আর রাতের বেলা উল্টা হয়, রাতের বেলা কোনো আলো পড়তেছে না, আলো না পড়লে হচ্ছে তোমার বুঝতেই পারতেছো, আলো না পড়লে রিসিপ্টর উদ্দীপ্ত হবে না। রিসিপ্টর উদ্দীপ্ত না হইলে তখন আর পটাশিয়াম ভিতরে প্রবেশ করবে না, উল্টা পটাশিয়াম বাইরে বের হয়ে যাবে। আর পটাশিয়াম যেখানে যাবে একটু পরে পানিও সেখানেই যাবে। তো পানিও সেখানেই যদি যায়, তাহলে তখন বহিঃবিস্রবণের মাধ্যমে পানিও বাইরে বের হয়ে যায়, রক্ষীকোষ চুপসে বা শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। শেষ। তাহলে এগুলো একটু দেখবা। তাহলে কোন আয়নের কারণে রক্ষীকোষ স্ফীত বা শিথিল হয়? পটাশিয়াম আয়নের কারণে। ঠিক আছে, এটা একটু এমসিকিউতে আসতে পারে। তাহলে এগুলো পারবা। এবার আসো প্রচ্ছদনের অপকারিতা এবং উপকারিতা। তাহলে বুঝতেই পারতেছো আমরা একবারে শেষ টপিকে চলে আসছে, এখনই শেষ করে দিব। প্রচ্ছদনের নেতিবাচক প্রভাব কি? যে উদ্ভিদ মাটি থেকে যেই পরিমাণ পানি শোষণ করে, তার অধিক পরিমাণ পানি যদি প্রচ্ছদনে বের হয়ে যায়, তাহলে উদ্ভিদে হচ্ছে পানির ঘাটতি হয়। পানির ঘাটতি হওয়ার কারণে উদ্ভিদের ভিতরে চাপ কমে যায়। বুঝতেছো, তুমি যেই পরিমাণ পানি শোষণ করতেছো, তার থেকে যদি বেশি পানি তুমি বের করে দাও, পানির ঘাটতি হবে, ফলে উদ্ভিদের ভিতরের অন্তঃচাপ কমে যায়। অন্তঃচাপ কমে গেলে উদ্ভিদ নেতায়া পড়ে, নিস্তেজ হয়ে যায়, চুপসে যায়। শরীরে পানির ঘাটতি হলে তুমি যেমন নেতায়া পড়বা, নিস্তেজ হয়ে যাবা, উদ্ভিদও হচ্ছে নিস্তেজ হয়ে যায়, ফলে গাছটি নিস্তেজ হয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় উইল্টিং প্রক্রিয়া। তাহলে আসতে পারে উইল্টিং কি? পানির অভাবে গাছ হচ্ছে এরকম নেতায়া পড়তেছে বা নিস্তেজ হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে তোমার বলা হয় উইল্টিং প্রক্রিয়া।
ঠিক আছে? এই উইল্টিং প্রক্রিয়া বেশি দিন চললে গাছটি শুকিয়ে হচ্ছে মারা যায়, ঠিক আছে? আবার প্রশোধনের কারণে হচ্ছে পানির হচ্ছে কিছুটা অপচয় হয়। তাহলে যাই হোক, এই জন্য প্রশোধনকে তোমার কি নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল বলছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কার্টিস, মনে আছে নিশ্চয়ই। এখন আসো, প্রশোধনের বেশ কিছু প্রভাবক আছে। একটা হচ্ছে প্রশোধনের বেশ কিছু উপকারী দিক আছে। পানি শোষণ হয়, প্রশোধনের কারণে হচ্ছে পানীয় খাদ্য রস হচ্ছে মূল থেকে হচ্ছে পাতায় আসে। প্রশোধনের কারণে পানি শোষণ হয়, সেই পানির সাথে হচ্ছে লবণ দ্রবীভূত থাকে, তার মানে প্রশোধনের কারণে লবণ পরিশোষণও হয়। তারপর প্রশোধনের কারণে পাতা এবং অন্যান্য অংশে খনিজ লবণ হচ্ছে তোমার পৌঁছায়। পাতা অন্যান্য অংশে কি হয়? খনিজ লবণ হচ্ছে তোমার পৌঁছায় প্রশোধনের কারণে, ঠিক আছে? আর বলো তো, ক্লোরোফিল অণু তৈরি হইতে কোন আয়ন দরকার? আগেও পড়াইছে, ম্যাগনেসিয়াম দরকার। ক্লোরোফিল অণু তৈরির জন্য ম্যাগনেসিয়াম দরকার, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার, পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে পারা উচিত। তোমার প্রশোধনের কারণে হচ্ছে তোমার সকল কোষে হচ্ছে তোমার পানি সরবরাহ হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, প্রশোধন ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ভূমিকা আছে। পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ হয়। হেডলাইনগুলো একবার পড়বা। কোষ বিভাজন হচ্ছে হয়, কারণ দেখো প্রশোধনের কারণে বেশি বেশি পানি শোষণ হয়, আর বেশি বেশি পানি শোষণ হইলে তোমার হচ্ছে কি হয়? বেশি বেশি পানি শোষণ হওয়ার কারণে কোষগুলা তাজা থাকে, কোষগুলা সতেজ থাকে, আর কোষ সতেজ থাকলে সেই কোষে কোষ বিভাজনও হচ্ছে বেশি হয়, ঠিক আছে? আর 1 মিনিট, হ্যাঁ। হ্যালো জাদিদ, হ্যাঁ 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 বল। হ্যাঁ 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 আচ্ছা, একটু বলে দিস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ। ওকে, তোমাদের জাদিদ ভাইয়া ফোন দিছে। ও মনে হয় ওই যে, ওরে তো বলছিলাম যে তাহলে আশেপাশে যারা আছে ওদেরকে হচ্ছে বই দেওয়ার জন্য, তোমরা অলরেডি ছবি দেখছো, ওদের কাছে বই পৌঁছায় দিছে, এই জন্য বেচারার আসতে দেরি হবে আর কি। ও হয়তো একটু পরে পোস্ট দিবে যে একটু ক্লাসটা মানে জিকে ইংলিশের জিকের ক্লাসটা একটু পিছাবে আর কি, একটু পরে নিবে, এটার জন্য ফোন দিছিল। আচ্ছা সমস্যা নাই, আমার মনে হয় যে পরে নিলে এখন তোমাদের জন্য ভালো, কারণ 5:35 বাজে, এখনও ক্লাস হচ্ছে। 6টার সময় তোমরা কি ক্লাস করো? মাথা তো ঘুরাবে তোমাদের, তো একটু পরে হইলেই ভালো মনে হয় তোমাদের জন্য এখন, ঠিক আছে? 8টা 8:30টার দিকে হয়তো ও শিফট করতে পারে ক্লাসটা, ও এখনও বাইরে আসতেছে আমার এখানে। তাইলে দৈহিক বৃদ্ধি হয়, সব কিছু ঠিকঠাক থাকে। অভিস্রবণ প্রক্রিয়া, পাতায় ছত্রাক আক্রমণ রোধ করে। আচ্ছা, পাতায় ছত্রাক আক্রমণ কিভাবে রোধ করে? প্রশোধনের কারণে পাতার পৃষ্ঠে হচ্ছে কিছু পানিগ্রাহী হচ্ছে লবণ জমা হয়, যা ছত্রাকের আক্রমণ হতে হচ্ছে পাতাকে রক্ষা করতে হচ্ছে সাহায্য করে। এবার আসো, কিছু জিনিস আছে, এগুলো অত ডিটেলস পড়ার দরকার নাই। অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেশারটা কি? যে একই বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রা বিশিষ্ট একটা দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে যদি একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথক করে রাখা হয়, তবে বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে বিশুদ্ধ দ্রাবকের অধিক ঘন দ্রবণের প্রবেশকে সম্পূর্ণরূপে বন্ধ করতে অধিক ঘনত্বের দ্রবণের দিক হতে যে পরিমাণ চাপ প্রয়োগের প্রয়োজন হয় তাকে অভিস্রবণিক চাপ বলে। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমারে বলি। ধরো এখানে একটা ব্যাপার আছে, মানে অভিস্রবণের তোমরা কখনো সংজ্ঞা পড়ছো কিনা আমি জানি না। অভিস্রবণকে ইংলিশে কি বলে? অসমোসিস বলে। চলো আমরা একটু দেখি। ধরো এখানে দুইটা দ্রবণ আছে, একটা দ্রবণের হচ্ছে মনে করো তোমার ঘনত্ব কম, একটা দ্রবণের ঘনত্ব কম, আরেকটা দ্রবণের ঘনত্ব বেশি, আরেকটা দ্রবণের ঘনত্ব বেশি। এই দুই দ্রবণের মাঝখানে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি বা সেমি পারমিয়াবল মেমব্রেন দিয়ে দিছি। বৈষম্যভেদ্য ঝিল্লি মানে হচ্ছে, বা সেমি পারমিয়াবল মেমব্রেন মানে হচ্ছে, এটা শুধুমাত্র দ্রাবক পদার্থকে পাস করতে দেয়। এটা শুধুমাত্র এর ভিতর দিয়ে দ্রাবক পদার্থ হচ্ছে যেতে পারে, কিন্তু দ্রব যেতে পারে না। তার মানে সে বৈষম্য করতেছে। এ শুধুমাত্র দ্রাবককে এর ভিতর দিয়ে যেতে দিচ্ছে। এখানে দ্রাবক হিসেবে মনে করো পানি আছে, তাহলে সে শুধুমাত্র কি করতেছে? দ্রাবককে তার ভিতর দিয়ে যেতে অনুমতি দিচ্ছে, কিন্তু সে দ্রবকে পাস করতে দিচ্ছে না, বা দ্রবকে স্থানান্তর করতে বাধা দিচ্ছে। তাহলে সে একজনকে যেতে দিচ্ছে, মানে সে পানি বা দ্রাবককে যেতে দিচ্ছে, কিন্তু সে দ্রবকে যেতে দিচ্ছে না। তাহলে সে এক ধরনের বৈষম্য করতেছে না, এই জন্য এটাকে বলা হয় বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়াবল মেমব্রেন। আচ্ছা, এরকম দুইটা দ্রবণ, একটার ঘনমাত্রা কম আর একটার ঘনমাত্রা বেশি, এবং তাদের মাঝখানে যদি এরকম একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি থাকে, তখন দেখা যায় কম ঘনমাত্রার দ্রবণ থেকে বেশি ঘনমাত্রার দ্রবণে দ্রাবক তথা পানির স্থানান্তর হয়। এই প্রক্রিয়াকে তোমার বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া বা অসমোসিস। তাহলে একই বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রায় দুইটা
পাশাপাশি দ্রবণ, একটার ঘনমাত্রা কম আর একটার ঘনমাত্রা বেশি, এবং তাদের মাঝখানে যদি এরকম একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি বা একটা সেমি পারমিয়াবল যদি মেমব্রেন থাকে, তাহলে দেখা যায় যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে হচ্ছে শুধু দ্রাবক তথা পানি স্থানান্তর হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অসমোসিস প্রক্রিয়া, অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া। এখন তুমি যদি এই জিনিসটাকে বন্ধ করতে চাও, তুমি যদি ধরো এই যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে এই যে দ্রাবক বা পানি যে আসতেছে, এটাকে তুমি যদি এখন বন্ধ করতে চাও, তোমার কি করতে হবে? এর বিপরীত দিকে একটা চাপ দিতে হবে। তাহলে বেশি ঘনত্বের দ্রবণ যেখানে আছে সেই দিকে তোমাকে কি করতে হবে, মানে পানি তো এখন এখান থেকে এখানে আসবে, তাহলে তোমার এই পানির আশাটাকে তুমি যদি বন্ধ করতে চাও বা অভিস্রবণকে তুমি যদি বন্ধ করতে চাও, তাহলে বেশি ঘনত্বের দ্রবণের দিকে একটা চাপ দিবা, এই যে এই দিক থেকে একটা চাপ দিবা যাতে পানি আসা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে তুমি অভিস্রবণ প্রক্রিয়াকে বন্ধ করার জন্য বেশি ঘনত্বের দ্রবণের দিক থেকে এই যে একটা বিপরীতমুখী চাপ দিচ্ছ, পানির বিপরীতে চাপ দিচ্ছ, এই চাপটাকে বলা হয় অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার। বুঝছো? একবার ইজি জিনিস, এগুলো হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এটাই আর কি, যে অটোমেটিক এটা আসবে। অভিস্রবণের সংজ্ঞাটা পড়ায় দিছে, অভিস্রবণ কি পুরো কনসেপ্ট ক্লিয়ার আসবে। এখন তুমি অভিস্রবণকে বন্ধ করতে চাচ্ছ, তাহলে পানি আসতেছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পানি আসতেছে, তাহলে এটাকে বন্ধ করতে গেলে যেদিকে ঘনত্ব বেশি সেই দিক থেকে তোমার পানির বিপরীতে একটা চাপ দিতে হবে। তাহলে সেই দিক থেকে যেখানে ঘনত্ব বেশি সেই দ্রবণের দিক থেকে পানির বিপরীত দিকে তুমি যে একটা চাপ দিচ্ছ, এই চাপটাকে বলা হয় অভিস্রবণিক চাপ। ঠিক আছে, পারবা। এবার আসো প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন হচ্ছে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় ওই যে পানি যখন কোষের বাইরে বের হয়ে আসে ফলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়, এটাকেই বলা হয় প্লাজমোলাইসিস প্রক্রিয়া। টার জিডিটি বা রস স্ফীতি হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষ স্ফীত হয়, এটাকে টার জিডিটি বলে। আর টার জিডিটি বা রস স্ফীতির জন্য প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরের উপর একটা চাপ দেয়, এটাকে টার্গার প্রেসার বা স্ফীতি চাপ বলে। মানে বুঝতেই পারতেছো, মানে ব্যাপারটা এরকম হয়েছে, এটা শেষ। হ্যাঁ, মানে টার জিডিটি বা রস স্ফীতি হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, অন্ত অভিস্রবণ, অন্ত মানে কি ভিতরে, তাহলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, তাহলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া যখন কোষের ভিতরে পানি প্রবেশ করে তখন কোষটা স্ফীত হয়, এটাকে বলা হয় টার জিডিটি বা রস স্ফীতি। আর এই টার জিডিটি বা রস স্ফীতির কারণে কোষের প্রোটোপ্লাজম ফুলে যায়, কোষের প্রোটোপ্লাজম ফুলে যেয়ে এই যে সে কোষ প্রাচীরের উপরে যে চাপ দিচ্ছে সেই চাপটাকে তোমার বলা হয় টার্গার প্রেসার বা রস স্ফীতি চাপ। তাহলে বুঝছো, টার জিডিটি বা রস স্ফীতির কারণে কোষের প্রোটোপ্লাজম ফুলে গেছে, ফুলে যেয়ে সেটা এই চারপাশের যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরকে হচ্ছে চাপ দিচ্ছে, এই চাপটাকে বলা হয় টার্গার প্রেসার বা রস স্ফীতি চাপ বলে। এবার আসো ইমবাইবিশন। ইমবাইবিশন হচ্ছে তোমার কলয়েড জাতীয়, ওই যে কলয়েড কি একটু আগে পড়াইছি যে বড় আকারের দানা, যারা পার্চমেন্ট কাগজকে ভেদ করতে পারে না তাদেরকে কলয়েড বলে। তাহলে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। তাহলে কলয়েড জাতীয় পদার্থগুলা তরল পদার্থ শোষণের সময় একটা বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে, সেই বিশেষ প্রক্রিয়াকে হচ্ছে ইমবাইবিশন বলে। আর যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে। ফিলিক মানে আকর্ষণ করা, হাইড্রো মানে পানি, তাহলে যারা পানিকে আকর্ষণ করে বা পানিকে শোষণ করে তাদেরকে হাইড্রোফিলিক পদার্থ বলে। হাইড্রো মানে H2O মানে পানি, ফিলিক মানে আকর্ষণ করা, তাহলে যারা পানিকে আকর্ষণ করে পানিকে শোষণ করে স্ফীত হয় তাদেরকে হাইড্রোফিলিক পদার্থ বলে। হাইড্রোফিলিক পদার্থের একটা এক্সাম্পল এক লাইনে পড়ো, আঠা, সেলুলোজ, একটা রিডিং দিও। আর বাষ্পীভবন কি? বাষ্পীভবন তো বুঝতেই পারতেছো, তুমি মেঝের উপরে মনে করো পানি ফেলে রাখছো, একটু পরে এসে দেখছো পানি বাষ্প হয়ে গেছে, তাহলে কোন উন্মুক্ত স্থান থেকে পানি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। কোন উন্মুক্ত স্থান, মেঝের উপরে পানি ফেলে রাখছো, সেখান থেকে পানি হচ্ছে অটোমেটিক বাষ্পে পরিণত হয়েছে, এটাকে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রোটোপ্লাজমের কোনো জড়িত নাই, এটা একটা ভৌত প্রক্রিয়া আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে হচ্ছে পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো যদি খুবই সুন্দর করে হচ্ছে পড়ি তাহলে হোপফুলি তোমরা বুঝতেই পারতেছো, তাহলে এই জিনিসগুলো একবারে ক্লিয়ার, কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার। তাহলে আমরা পরের ক্লাসে কিন্তু এরপর থেকে হচ্ছে শুরু করব। ঠিক আছে, ওকে। আর তোমাদের জৈব রসায়নের 2-3টা ক্লাস হচ্ছে আমরা রেকর্ড দিব, ফুল ডিটেলসের ক্লাস। জৈব রসায়নের 2-3টা ক্লাস হচ্ছে আমরা রেকর্ড দিব, কারণ জৈব রসায়ন 4টা ক্লাসে মনে হয় না শেষ হবে। সো 2-3টা ক্লাস হচ্ছে আমরা রেকর্ড দিই, সুন্দর করে হচ্ছে পড়বা। আর ক্লাসগুলো তো আমরা পরীক্ষা নিব, আর জাদিদ আজকে আসতেছে, হোপফুলি আমাদের বইয়ের ঝামেলাগুলো শেষ, তো ইনশাল্লাহ হচ্ছে তোমাদের কাছে হচ্ছে চলে যাবে। হ্যাঁ, ওকে। কয়েকজন পেয়ে গেছে কিন্তু, প্রয়াস একটু চেক করে, অলরেডি আমরা ছবি আপলোড দিছি, দেখো।
ওরা বেশ খুশি, ওদের কাছ থেকে যাই না, 2-1 দিন পরে সবাই পাবা, কিন্তু ওদের কাছ থেকে আজকে জেনে নিও যে বইগুলা কীরকম, যেহেতু ওদের বাসা কাছে, একবারে কাছে, এই জন্য ওদেরকে আমরা আগে দিছি বলতে ওরা আসছে, এসে নিয়ে গেছে আর কি। ঠিক আছে, ওদেরকে ফোন দিয়েছিলাম আমরা, মানে ঠিকানা দিছো না তোমরা, ওই ঠিকানা দেখে দেখছি যাদের ঠিকানা একবারে কাছে ওদেরকে হাতে হাতেই দিয়ে দিছি, যে ওদের দরকারটা কি শুধু শুধু একদিন পরে পাওয়ার। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর এই যে প্র্যাকটিস বুক যে চলে আসছে, এইবার জাস্ট প্র্যাকটিস বুকটা খুলে দেখো যে আমরা কি আগুন দিছি, মানে একটা যে কি যে আগুন একটা বই তোমাদের উপহার দিছি, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি। কারণ বায়োলজিতে লজিকটা একটু কম লাগে, বায়োলজিতে এক্সাম্পল বেশি আসে, এই জন্য বায়োলজি বইয়ে ছন্দ বেশি, টেকনিক বেশি, তারপরও লজিক আছে। আর সবচেয়ে বেশি হ্যান্ড ক্যালকুলেশন লজিক হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, কারণ এই দুইটা চ্যাপ্টারে লজিক দিয়ে বেশি মনে রাখতে হয়। দেখো জাস্ট এই প্র্যাকটিস বুক 3টা দেখো, একবারে সেরা বই আর কি। ঠিক আছে, তাহলে বুঝবা যে কেন হচ্ছে বাজারে বাংলাদেশে এইরকম টাইপের বই এখনও নাই। আছে অনেকগুলো প্র্যাকটিস বুকে হয়তো বা ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু ওদের ব্যাখ্যা আর আমাদের ব্যাখ্যার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। নর্মাল একটা জায়গায় দেখবে একটা অঙ্ক করে রাখছে, কোনো ব্যাখ্যা নাই, বা ব্যাখ্যা হয়েছে শর্টকাট, একটা রুলস দিয়ে রাখছে, আর আমরা এখানে শর্টকাট বেসিক সব কিছু ব্যাখ্যা অ্যাড করছি। জাস্ট পড়ে দেখো, একবারে বুঝবা যে কেন এটা হচ্ছে প্রিমিয়াম বুক আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।